সবাই দেখছে রত্নার পুরো চোখের নিচ থেকে, পুরো এই জায়গা থেকে একদম গালের এই জায়গা অব্দি পুরো লম্বা একটা কাটা চেরা দাগ, মানে ফাঁকা হয়ে গেছে লাইক মনে হচ্ছে। দেখছে রত্না বমি করেছে, ঠিক আছে, বমি করলে মানুষকে এরকম নর্মাল বমি হয়, কিন্তু রত্না বমি করেছে রক্ত বমি, রত্নার নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, ঠিক আছে, আর বমির সঙ্গে রক্ত বেরিয়েছে। আর রক্তটা না মানে একদম নর্মাল রক্ত, টানা হেঁচড়া করুক, লিটারালি ওরা 5 জন মিলে একটা সময় রাহুলকে ধরে ঠেলে ঢোকাতে পারে। আর যে মাংসর ব্যাগটা ছিল, ওটা বাজারের ব্যাগের মধ্যে প্লাস্টিকের মধ্যে মাংস ছিল, বাজারের ব্যাগ থেকে মাংসের প্যাকেটটা বেরিয়ে গেছে, আর মাংসের প্যাকেটটা ছিঁড়ে, মানে যেহেতু স্টোন চিপ থাকে, ফ থাকে, তো ওখানে ঘষা ঘষাকে কোনোভাবে ছিঁড়ে মাংসগুলো পুরো ছড়িয়ে গেছে। হঠাৎ দিয়ে চোখটা গেছে, ওর মনে হলো তাল গাছের ওপরে একটা ছায়ার মতো কিছু বসে রয়েছে, মানুষের গলায় বলছে, আমার কাছে আয়, আমার কাছে আয়, নাহলে কিন্তু আমি চল। তাই ওনার শেষ ইচ্ছে ছিল যে ওর বাচ্চাটাকে তুলে নেবে। বর্তমান যুগে বা কলি যুগে আমরা পাহাড়ে যেতে গিয়ে অনেক রকমের সমস্যা দেখা দেয়, যেটা আমরা সচরাচর দেখতে পাই, যেটা হচ্ছে যে ধস নেমে যাওয়া বা পাস পড়ে যাওয়া। কিন্তু বর্তমানে না একটু আলাদা হয়ে গেছে। কেন আলাদা? কারণ মানুষদের ভূতে ভর করছে। আজকের পডকাস্টটা সেটা নিয়ে। তো নমস্কার বন্ধুরা, কে পডকাস্টে আবার স্বাগত জানাই। রবিবারে দুপুর 3টের সময় আপনারা আবার এসে গেছেন, আমার খুব ভালো লাগছে। আজকের পডকাস্টটা অনেকদিন আগে, মানে আগের বছর মে মাসে করা, 20 মে আই থিঙ্ক। এত লেটে কেন দিচ্ছে সেটা আপনাদের স্বাভাবিক একটা প্রশ্ন থাকতেই পারে। কারণ হচ্ছে যে খুঁজে পাইনি, কিছুটা সিস্টেমের একটু প্রবলেম ছিল, সেটা যাই হোক বাদ দিলাম। কিন্তু গল্পটার মধ্যে কি আছে, এমন কিছু আছে যেটা আপনারা পাহাড়ে যেতে কিন্তু ভয় পাবেন, আর পুরো পডকাস্টটা দেখলে আরো বেশি ভয় পাবেন। এটাই ভাববেন যে পাহাড়ে কি যাব। তাই জন্য পুরো পডকাস্টটা দেখতে হবে। তার আগে একটা বাঘা যতীনেরও একটা ঘটনা আছে, ছোট্ট ছোট্ট স্টোরি, কিন্তু খুব মর্মান্তিক। বাবা আর একটা সন্তানের যে মিল কিভাবে হতে পারে একটা স্পিরিচুয়ালির দ্বারা, দেখতে হবে কিন্তু পডকাস্টটা। আর ডাইরেক্ট তার কাছে যাব, মানে অনির্বাণের কাছে যাব। কিন্তু আপনাদের আমি একটা জিনিস ভাবলাম, যদি আপনারা অনেক দূরে দূরে থাকেন, কেউ কেউ থাকেন উত্তরবঙ্গে থাকেন, কেউ বর্ধমানের দিকে থাকেন, বীরভূমের দিকে থাকেন, তারা আসতে পারছেন না কলকাতায় আমাদের এই কে পডকাস্টের স্টুডিওতে বা বাড়িতে। তারা যদি চায়, আপনারা যদি চান, যে নাম্বারটা সামনে ব্লিঙ্ক করছে সেই নাম্বারে ফোন করে আপনারা কল রেকর্ডিং পাঠাতে পারেন, বা আপনাদের সাথে কল রেকর্ডিং করতে পারি। হ্যাঁ, কৌস্তবের কিউরিফাইডের মতো কিছুটা, কিন্তু আমরা চেষ্টা করবো একটু আলাদা কিছু করার। হতে পারে সেটা অলৌকিক, হতে পারে অন্যরকম একটা পডকাস্ট, হতে পারে নাই আসতে পারেন। তো সবকিছু কি ভৌতিক দিয়ে শুরু হবে? সেটা তো না। আর ডাইরেক্ট তার কাছে। অনির্বাণ, কেমন আছো? এই চলছে কৌশিকদা, তুমি কেমন আছো? এই চলছে ভাই। তোমার এর আগের দুটো এপিসোড হয়েছে, একটা এসএসকেএম এর ঘটনা, একটা তোমার বউয়ের সাথে তোমার পার্সোনাল লাইফ যেটা ছিল সেটা নিয়েও হয়েছে। এরপর তুমি আমার সাথে আবার কন্ট্যাক্ট করো যে দাদা তোমার নিজস্ব চ্যানেলও আছে, চ্যানেলটা একটু কেমন গ্রোথ হয়েছে একটু বলো। চ্যানেলটা আপাতত গ্রোথ হচ্ছে, আমি তো ওখানে অ্যাকচুয়ালি ভিজুয়ালস কিছু আপাতত দেখাচ্ছি না আমার। ওখানে জাস্ট এখন শুধু আমরা অডিওর ওপরে কাজ করছি, অডিও পডকাস্টের ওপর। তো ওখানে যারা যারা অনেকেই এমন আছে যাদের সঙ্গে সত্যি ভৌতিক ঘটনা ঘটে, যেমন আমার এক্সপিরিয়েন্স যেরকম হয়েছে, ওরকম বিভিন্ন মানুষের এক্সপিরিয়েন্স রয়েছে। তো তারা আমাকে সেগুলো পাঠায়, সেগুলোকে আমি কিছুটা চেষ্টা করি। আমি তো আর প্রফেশনাল রাইটার বা প্রফেশনাল বক্তা না যে আমি সুন্দর করে গুছিয়ে বা একদম পুরো সুন্দর করে প্রেজেন্ট করতে পারি। যতটা নিজের মধ্যে থেকে চেষ্টা করি সাধারণ মানুষ হিসেবে গল্পটাকে গুছিয়ে প্রেজেন্ট করার, তো সেভাবেই একটা অডিও পডকাস্ট করছি আপাতত। ওটাই চলছে। খুব তাড়াতাড়ি ভুতুরের আমার যে চ্যানেলটা রয়েছে ভুতুরের নাম, তো ওটার ভিজুয়ালসও আসতে চলেছে। ওখানে আমার লাইভ পডকাস্ট হবে ওখানে আমাদের। আর আপাতত এই প্ল্যানিং রয়েছে, দেখা যাক কতদূর কি হয়। অনেকেই পছন্দ করছে, অনেকেই। আমরা বেশি কথা বলবো না, আজকে কি কি বিষয়ে কথা বলবো একটু বলো। আচ্ছা, আজকে গল্প করবো হচ্ছে পজেশন ঘটনা নিয়ে। পজেশন মানে ভূতে ধরা, যেটাকে বাঙালিতে বলে। তো আরো বেশ অনেকগুলোই পজিশনের ঘটনা আমার কাছে রয়েছে, মানে যারা পাঠায় তারা পাঠিয়েছে আমাকে। আজকে আমরা বেস্ট শুনবো, বেস্ট দুটো ঘটনা বলি। মানে কোথাকার? এটা কি ইন্ডিয়ার? হ্যাঁ, কলকাতারই। একটা ঘটনা কলকাতার, আর দুটো ঘটনাই আমি বলতে পারি কলকাতা, কারণ দুটোই পার্সনই কলকাতার পার্সন। একজনের কলকাতা থেকেই হয়েছে, আর একজন কলকাতার বাইরে গিয়ে হয়েছে। মানে বাইরে গিয়ে হয়েছে বলতে ওদের ভাগ্যটা হয়তো এতটাই খারাপ ছিল, মানে ঘুরতে গিয়ে পজেসড হয়ে গেছে। শুরু করো তাহলে, বেশি দেরি না করে। অডিয়েন্স গল্পে শুনতে চায়।
এবার হচ্ছে গিয়ে আমি যেই প্রথম যে ঘটনাটা বলবো ওটা হচ্ছে একদিন পাঠিয়েছিল আমাকে রাহুল বলে। ও থাকে বাঘাযতীনে, ওর দাদার বাড়ি হচ্ছে যাদবপুর। যাদবপুর থেকে বাঘাযতীন স্টেশন যারা হয়তো চিনবে, যারা হয়তো শুনছে এই সময়, যারা যদি চিনে থাকে কেউ, তাহলে বুঝতে পারবে যে দুটো স্টেশনের মধ্যে কতটা ডিফারেন্স রয়েছে। মানে একদম একটু হেঁটেই চলে যাওয়া যেতে পারে যদি লোকাল কেউ হয়। বাঘাযতীন থেকে যাদবপুর স্টেশন হুম। দুটোই রেল স্টেশন, কাছাকাছি। কাছাকাছি প্রায়, মানে একটা মানে আগে পিছেই। তো এবার শীতের সময় রাহুল আর ওর দাদা বাকি ফ্যামিলি সবাই মিলে ওরা প্ল্যান করে যে ওর দাদার বন্ধুরা বন্ধুরা মিলে, ওর দিদি ফিদি সবাই মিলে ডিসাইড করে যে ওর ওর একজনের বাড়িতে, ও কোনো আত্মীয়র একজনের বাড়িতে, আত্মীয় না দিদি সামথিং কিছু একটা হবে, আমার ঠিক খেয়াল পড়ছে না, দিদি কোনো একটা আত্মীয় ধরলাম, ওই আত্মীয়র বাড়িতে ওদের একটা গেট টুগেদার যেরকম করি আমরা রাত্রেবেলা, গেট টুগেদার বা পিকনিক টাইপের ছাদের মধ্যে আমরা যেরকম করি নিজেদের বাড়ির, তো ওরকম গেট টুগেদার হবে। ওখানে গিয়ে ওরা রান্না বান্না করবে, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবে। তো এবার ওর দাদা আর রাহুল ঠিক করে যে ওর বৌদি, মানে রাহুলের বৌদি মানে দাদার ওয়াইফ, উনি আর বাকি যারা রাহুলের বন্ধু বান্ধব আর দাদার বন্ধু বান্ধব ছিল তাদেরকে সকালবেলায় ওই ওর দিদির বাড়িতে পাঠিয়ে দেবে। আর রাহুলের দাদা আর রাহুল ওরা দুজন সন্ধেবেলা মাংস কিনে ওই বাড়িতে যাবে। এছাড়া সকালবেলা ওই কাঁচামালগুলো ওদের সঙ্গে পাঠিয়ে দেবে। তো ওরা স্বাভাবিকভাবেই সকালবেলা চলে যায় একটা দল। রাত্রেবেলার দিকে তখন কটা বাজে, হয়তো 8টা 8:30 বাজে, ওর দাদা আরো চিকেন কিনে ওই বাঘাযতীন থেকে রেল লাইন, একদম যেহেতু ওদের একদম স্টেশনের পাশেই বাড়ি, তো ওই বাঘাযতীন স্টেশনের রেল লাইনের পাশ ধরে যাদবপুরের দিকে টুয়ার্ডস যাদবপুর যাচ্ছে। যেতে যেতে বেশ কিছুটা হাঁটার পর এবার রেল লাইন যেরকম কিছু কিছু জায়গায় লাইট রয়েছে, কিছু কিছু জায়গায় অন্ধকার একদম, সেরকম ওরা যাচ্ছে। একটা অন্ধকার পোর্শন এসছে, সেখানে গিয়ে রাহুল নিজের মতো দাদার সঙ্গে গল্প করতে করতে হাঁটছে। রাহুল হঠাৎ মনে হলো কি রাহুলের ওর পেছন থেকে কেউ একটা রেল লাইনের এপার থেকে ওপারে চলে গেল দৌড়ে। এবার দৌড়ে ইন দ্য সেন্স কেউ তো আর হাওয়া দিয়ে ভেসে চলে গেলে বুঝতে পারবে না, কিভাবে বুঝতে পারবে? একটা পায়ের আওয়াজ, একটা ইট সরে যাওয়ার আওয়াজ, এই পাথরগুলো থাকে রেল লাইনে সেগুলো সরে যাওয়ার আওয়াজ, মানে একটা যদি কেউ যদি হাঁটে রেল লাইন ধরে যদি কেউ হাঁটে, তো সে ফিল করতে পারবে যে একটা খসখস একটা আওয়াজ হচ্ছে, একটা ইট সরে সরে যাচ্ছে, পাটা যে ফেলছে, সেরকম একটা অনুভূতি রাহুলের হলো। রাহুল পেছন দিকে ঘুরলো, দেখলো কেউ নেই, আশপাশ দেখলো। তখন ও দাদাকে জিজ্ঞেস করলো যে দাদা তুই কি কিছু অনুভব করলি? দাদা বলছে না না তুই তাড়াতাড়ি এখন চ, এখন আর অত সময় নেই, এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ সন্ধ্যে সন্ধ্যে ওদের ঢোকার কথা ছিল, 8টা বেজে গিয়েছিল যেতে যেতে। তো ওরা যাচ্ছে হেঁটে হেঁটে, কিছুক্ষণ আরো হাঁটলো। হাঁটার পর ওর মনে হচ্ছে কি ওর হাতে যে মাংসর ব্যাগটা রয়েছে, মাংসের ব্যাগটা আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে। মানে যদি একটা মাংসের ব্যাগ 3-4 কেজি থেকে যদি তোমার কমতে শুরু করে, অনুভূতি একটা হবেই, হালকা হচ্ছে ভারী হচ্ছে। তো হঠাৎ রাহুল ফিল করছে যে ওর ব্যাগটা হালকা হয়ে যাচ্ছে। তো এবার এইটা দেখে রাহুলের মনে একটা ভয় চলে আসলো যে এটা কি হচ্ছে আমার সঙ্গে, এটা তো স্বাভাবিক কিছু না। তো রাহুল এই ভয়টা পেয়ে মাংসর ব্যাগটা ওরা দাদার হাতে দিতে যাবে, এমন সময় রাহুলের আবার হঠাৎ কি মনে হলো না থাক আমার হাতেই নেই, কি আর হবে, খারাপ কিছু তো হচ্ছে না, কারণ এখানে বাড়ি লোকাল এরিয়া, এখান থেকে সারা বছর যাতায়াত করি, এই সময় আর কি হবে, আজকে আবার হঠাৎ কি হবে এরকম কিছু। রাহুল কিছুটা হাঁটছে, ও দাদা ফোনে কথা বলতে বলতে রাহুলের সামনে হাঁটছে, রেল লাইন ধরে হেঁটে যাচ্ছে একটা কথা জিজ্ঞেস করি আপনার মাঝে, তুমি যেটা বলছো যে বাঘাযতীন থেকে যাদবপুর যাচ্ছে রেল লাইনের উপর দিয়ে 8:30টার সময়, এরপর সেই সময় তো ট্রেন থাকে, হয়তো ট্রেন স্টেশন থেকে ছেড়ে দিয়েছে, বা ট্রেন হয়তো তখন স্টেশনে আসেনি, কারণ দেখো ট্রেন 2 মিনিট 5 মিনিট 10 মিনিট ডিলে হয়। এবার যদি ট্রেন আসে সেই সময় তো আর কেউ রেল লাইন ধরে হেঁটে হেঁটে আমি বলছি যে ওরা তো ওয়েট করতে পারতো যে পরের ট্রেনটা যা। না না, ওরা ওয়েট করেনি, তার কারণ হচ্ছে ওদের একদম লোকাল এরিয়ার ছেলে, ওরা ছোটবেলা থেকে বড় হওয়া ওখানে, মানে ভাবলো চলো হেঁটে হেঁটে বেরিয়ে যায়। এবার কেউ যদি 1 কিলোমিটার বা 500 মিটারের মধ্যে যদি কারোর বাড়ি হয়, সে কি ভাববে যে 1 কিলোমিটার আমি আর গাড়ি করে একটা রিক্সা ভাড়া করে যাবো? লোকাল এরিয়ার ছেলে হেঁটেই চলে যাবে। তো ও সেরকমই হেঁটে হেঁটে যাচ্ছে। বাট একটা মোমেন্টে ওর কি হলো, ওর হঠাৎ মনে হলো কেউ একটা ওকে ধাক্কা দিল পেছন থেকে। মাংসটা দেখতে গেল না না, মাংসটা তো তখন ওর হাতে ছিল, ও হালকা হচ্ছিল, ফিল করতে পারছিল, তখন ও অতটা অতটা মন দিয়ে অতটা বুঝে দেখতে যায়নি যে কি হচ্ছে ব্যাপারটা। তো যে ধাক্কাটা দিল রাহুল অমনি ছিটকে পড়ে গেল।
ওই লাইনের মধ্যে ছিটকে পড়ে গেল। দাদা হঠাৎ করে পেছনে শব্দ পেয়ে পেছন ঘুরে দেখে রাহুল পড়ে গেছে। আর যে মাংসর ব্যাগটা ছিল, একটা বাজারের ব্যাগের মধ্যে প্লাস্টিকের মধ্যে মাংস ছিল। বাজারের ব্যাগ থেকে মাংসের প্যাকেটটা বেরিয়ে গেছে, আর মাংসের প্যাকেটটা ছিঁড়ে, মানে যেহেতু স্টোন চিপ থাকে, খোয়া ফোয়া থাকে, তো এই ওখানে ঘষা ঘষাকে কোনোভাবে ছিঁড়ে মাংসগুলো পুরো ছড়িয়ে গেছে। এবার সেই সময় ট্রেন আসছিল কি দাঁড়িয়ে ছিল স্টেশনে অত কিছু আমাকে ডিটেলে বলেনি। তো এবার কোন রকম ওরা ওই ওই নোংরা ওই কুড়িয়ে এবার কি করবে ওখানে, তখন আর মাংস কেনারও সময় নেই, আর ওদের কাছে আর বাজেটও নেই যে আবার মাংস আবার ওই সেম কোয়ান্টিটির মাংস আবার কিনবে। যার জন্য যে কটা মাংস ছড়িয়ে ছিটিয়ে গেছিল ওগুলো আবার তুলে ব্যাগের মধ্যে ভরে কোনো রকম বাড়ি গিয়ে ধুয়ে নেবো, ধুয়ে রান্না তো করবোই, ধুতে তো হবেই, ধুয়ে নেবো বলে আবার মাংসগুলো প্যাক করে তখন ওর ব্যাগ, ওই মাংসের ব্যাগটা দাদার কাছে দিয়েছিল। দাদা ধরে হাঁটছে, আর রাহুলও পেছন 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 যাচ্ছে। তো রাহুলের হঠাৎ মনে হতে শুরু করলো যে কিরকম গাটা একটু ম্যাচ ম্যাচ, শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে, যেমন গা ভারী যে ব্যাপারটা হয় ওরকমও কিন্তু অনুভব করেনি। ও অনুভব করছে যে মাথাটা হালকা চক্কর দিচ্ছে, পড়ে গেছে হঠাৎ করে। এবার একটা মনের মধ্যে একটা আমাদের একটা শ্বাস নেওয়ার একটা গতি যেটা থাকে ওটাও একটু বেড়ে যায় পড়ে গেলে, হঠাৎ করে একটা কিছু হলে। তো ওরকমই ও হয়তো বুঝতে পারছে যে মাথাটা হালকা ঝনঝন ঝনঝন করছে, তার জন্য অতটা গুরুত্ব দেয়। এইবার আর কোনো প্রবলেম হয়নি, ওরা বাড়ি চলে এসছে, দিদির বাড়িতে চলে এসছে। দিদির বাড়িতে এসে ছাদে গেছে, রান্না বান্না করে একদম পুরো ফুল পার্টি ফাটি মজ মস্তি করে। ওর কয়েকটা আত্মীয় ছিল, ওদেরকে গাড়িতে তুলে দিয়ে সবাই ছাদে বসে আছে। সবাই বলতেও দাদার কয়েকটা বন্ধু, ওর দিদি তখন নিচে ছিল, জামাইবাবু রাহুল আর রাহুলের বোন। সবাই তখন ছাদে বসে গল্প আড্ডা করছে। এবার রাহুল এবার ভরা পেটে, সবারই ইচ্ছা করে একটু শুই হেলান দিয়ে ছাদের মধ্যে শুয়ে আছে। এবার ওদের না ওই দিদির বাড়ির একদম কর্নারে একটা তাল গাছ ছিল বড়। তো একটা সুন্দর চাঁদের আলো দেখতে পাচ্ছে, হালকা হালকা আলো পড়ছে গায়ের মধ্যে, একটা খুশি খুশি একটা ভাব। কারণ ওই যে মজা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, ওর মধ্যে যে ওই স্টেশনে ওর সময় কিছু হয়েছিল, রেল লাইনে কিছু হয়েছিল, ওগুলোর মধ্যে দিয়ে বেরিয়েই গেছে, তখন আর মাথাতেই নেই ওগুলো। তোর কয়েকটা আত্মীয় স্বজন ওদের ছেড়ে ওর ছাদে শুয়ে আছে। শুয়ে থাকতে থাকতে কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে, এবার হয় না অনেক সময় আমরা ধরো আকাশের দিকে একভাবে তাকিয়ে থাকলে একটা আমাদের মধ্যে অনেক সময় আমরা অনেক কিছু ভাবতে থাকি, সেরকম ভাবতে ভাবতেই ওই তাল গাছের দিকে হঠাৎ যে চোখটা গেছে, ওর মনে হলো তাল গাছের ওপরে একটা ছায়ার মতো কিছু বসে রয়েছে। এবার ছায়ার মতো কিছু হলে ওটা পাখিও হতে পারে, কিন্তু পাখি না, ওই ছায়াটার আকৃতি ছিল একটা মানুষের মতো। এটাকে দেখে না ওর গায়ে কাঁটা দিয়ে দিয়েছে। ও ধরপড়িয়ে উঠতে গেছে, কিন্তু উঠতে পারছে না। ও অনুভব করছে যে আমি ওঠার চেষ্টা করছি, যেখানে শুয়ে রয়েছে শোয়া অবস্থায় ওঠার চেষ্টা করছি, কিন্তু উঠতে পারছি না। আর ওই ছায়াটা ওখানেই স্থির রয়েছে, আর ওর দিকেই অ্যাকুরেট ভাবে তাকিয়ে রয়েছে। এইবার কোনভাবে ঠাকুরের নাম নিতে নিতে ও উঠতে চাইছে, তা উঠতে পারছে না। এবারও যে কাউকে পাশে জাগবে, সবাই রয়েছে, ওর গলা থেকে যেন আওয়াজই বেরাচ্ছে না। ও চিল্লাতে যাচ্ছে, ওর গলা থেকে কোনো আওয়াজ বেরাচ্ছে না। এবারও কি দেখছে, ওই যে ছাওয়াটা, ওই ছাওয়াটার মধ্যে থেকে একটা আওয়াজ ভেসে আসছে। আওয়াজটা কোনো জন্তু জানোয়ারের, কোনো পাখি পক্ষীর না, আওয়াজটা একটা মানুষের আওয়াজ। মানুষের গলায় বলছে, আমার কাছে আয়, আমার কাছে আয়, নাহলে কিন্তু আমি চলে যাব, এইটা বলছে। এবার রাহুল একদম ভয় পেয়ে গেছে, এটা শুনে একদম ভয় পেয়ে একদম ঝটকা খেয়ে একটা উঠতে গেছে। তখনই ও কি দেখলো, ওই ছায়াটা যেন লাফ দিয়ে এসে ওর বুকে বসলো। এরপর রাহুলের কথা অনুযায়ী রাহুলের আর কিচ্ছু মনে নেই। এখানে একটা জিনিস জিজ্ঞেস করবো, হ্যাঁ। ওরা তো পার্টি করছিল, হতে পারে ও একটু অ্যালকোহল সেবন করার বলতে ফলে পারেই ছিল। সেই, তাহলে তো হতে পারে যে সেই হ্যালুসিনেশন করছে। হ্যাঁ, হ্যালুসিনেট বলতে পারি আমরা। এবার এরপর রাহুলের আর কিছু মনে নেই। আমাকে যখন রাহুল ঘটনাটা পাঠায়, এত অব্দি তো রাহুল আমাকে ভয়েসে পাঠিয়েছিল, তারপর রাহুলের বোন বলেছিল, কারণ এরপরে কি 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 হয়েছে রাহুল জানে না কিছু। আমি ধরে নিতে বুকে পারি এসে বসলো, তারপর ওর রাহুল বুকে অজ্ঞান। বসলো, তারপর রাহুলের কিচ্ছু মনে নেই, মানে রাহুল বলেছে তারপর রাহুলের কিচ্ছু মনে নেই, কারণ সেই সময় রাহুলের থেকে হয়তো 3-4 হাত দূরে হয়তো বাকি সবাই বসেছিল, রাহুল শুয়েই ছিল। এবার হঠাৎ করে কেউ নোটিসও করবে না যে অজ্ঞান হয়ে গেছে কিনা নেই। তো অন্ধকার, তখন ছাদে খুব একটা আলো নেই। তো তারপরে ওর বোন বলছে, পর সবই রাহুলের বোনের কাছ থেকে শোনা। রাহুলের বোন আমাকে ভয়েস এসএমএস এ পাঠিয়েছিল। রাহুলের বোন বলছে, হঠাৎ ওরা দেখছে রাহুল যেখানে শুয়েছিল সেখান থেকে সার্টেন একটা ইসের মধ্যে, মানে কয়েক সেকেন্ডের মধ্যে রাহুল দৌড়ে উঠে আরেকটা জায়গায় চলে, মানে ছাদের এক ধার থেকে অন্য ধারে চলে গেছে, গিয়ে দাঁড়িয়ে রয়েছে। এবার রাহুলের বোন টোন ভেবেছে হয়তো মাথা ঘুরছে, শুয়েছিল অনেকক্ষণ ধরে, যেহেতু ড্রিঙ্ক ফ্রিঙ্ক পড়েছে ওরা কিছু কিছু,
তো হয়তো ওরকম ভাবে কিছু হতে পারে। তো যথারীতি কেউ ওকে অতটা গুরুত্ব দেয়নি। গিয়ে দাঁড়িয়ে রয়েছে ছাদের কোনায়। একটা মানুষ কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? আমি আধ ঘন্টাও ধরলাম দাঁড়িয়ে রয়েছে। একটা মানুষ আধ ঘন্টা একা একা দাঁড়িয়ে থাকতেই পারে। 1.5-2 ঘন্টা চলে গেছে, রাহুল তখনও ওইভাবে ওই একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ওখান থেকে না নড়াচড়া করছে না কিছু করছে। এবার এই দেখে রাহুলের জামাইবাবু রাহুলকে ডাকতে গেছে। রাহুলকে যে ডেকেছে, ওর শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে গরম, অস্বাভাবিক হিট দিচ্ছে রাহুলের শরীর থেকে। রাহুলকে যে ধাক্কাচ্ছে, রাহুলকে নাড়াচ্ছে ধরে, রাহুল নড়াচড়া করছে না। আর ইভেন রাহুলকে এইরকম একটা মানুষ যদি দাঁড়িয়ে থাকে, তাকে যদি হাতটা ধরে নাড়াও, অ্যাটলিস্ট হাতটাও নড়বে, কিন্তু ওর শরীর তখন এতটা স্টিফ হয়ে গেছে, ওকে ধরে নাড়ানো যাচ্ছে। এবার বুঝতে পেরে হয়তো ভেবেছে শরীর ফরীর খারাপ করছে, তো রাহুলকে বললো, রাহুল তুই নিচে চল, তোকে শুয়ে দিই। আর কোনো রিপ্লাইও দিচ্ছে না। না, রাহুল কোনো রিপ্লাই দিচ্ছে না। এইবার কি করেছে রাহুল, মানে একটা হয় না হঠাৎ করে শরীর ছেড়ে দিলে যেরকম মানুষ লুটিয়ে পড়ে, সেরকম একটা কন্ডিশন রাহুল হঠাৎ করে, মানে সার্টেন টাইমের মধ্যে ও মানে নড়াতে পারছিল না ওকে, আবার সার্টেন টাইমের মধ্যে এতটাই ওর শরীর ছেড়ে দিয়েছে, ওকে ধরে দাঁড় করাতে হচ্ছে। তো এরকম জিনিস দেখে রাহুলের জামাইবাবু ঠিক করলো রাহুলকে ধরে নিচে গিয়ে শুয়ে দেবে, রাহুলের বোন রাহুল জামাইবাবু। রাহুলের দিদি তখন নিচে অলরেডি ঘুমিয়ে পড়েছে। এবার রাহুলকে যেই নিচে নিয়ে যেতে যাবে, অনেকের বাড়িতে দেখবে ছাদের পাশেই, মানে ছাদের যেই সিঁড়িটা থাকে, সিঁড়ির পাশেই একদম ঠাকুর ঘর থাকে। অনেকের বাড়িতে এরকম, ইভেন আমাদের বাড়িতে ওই সেম। তো এবার সিঁড়ি দিয়ে নামার সময় ঠাকুর ঘরের সামনে দিয়ে যেতে হবে। রাহুল পুরো ঠিকঠাক এরকম জাস্ট কাঁধে হেলান দিয়ে রাহুলকে নিচে নামাতে যাচ্ছে। যে ঠাকুর ঘরের সামনে এসছে, তখন আর রাহুলকে ধরে রাখতে পারছে না। রাহুল পাগলের মতো মানে ছিটকাচ্ছে, যেন যাবে না ওখানে, ওই সামনে যাবে না। কিন্তু সবাই ওটা ভাবছে না, সবাই ভাবছে নিচে নিয়ে গিয়ে সবাই ভাবছে যে নিচে নিয়ে গিয়ে শুয়ে দেবে, ঠিক হয়ে যাবে। সবাই ভাবছে যে একটু হয়তো বেশি নেশা হয়ে ফেলেছে বা বেশি নেশা করে ফেলেছে, শরীরটা খারাপ করছে, কারণ অনেকটা রিচ খাওয়া দাওয়া হয়েছে। তো আর ছিল গরমকাল, তোমার শীতকাল বা বর্ষা এরকম ছিল না, তখন ভরপুর গরম, একদম পেচপেচে গরম বলতে পারি। তো রাহুলকে না ওই জায়গাটা ক্রস করে নিয়ে যাওয়া যাচ্ছে না। এবার রাহুলকে যখনই প্রথমবার নিয়ে যেতে গেল ধরে ধরে, রাহুল দাঁড়িয়ে পড়লো হঠাৎ করে, দাঁড়িয়ে পড়ে ওকে টানতে পারছে না সামনের দিকে। স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলো, কিরে কি হয়েছে তোর, কিরে কি হয়েছে? তখন রাহুল কি বলছে, আমি যাবো না, আমি যাবো না, আমি আমার বউয়ের কাছে যাব, আমি আমার বউয়ের কাছে যাব। মানে ওর বিবাহিত না, রাহুল কিন্তু বিবাহিত না, রাহুল অবিবাহিত। রাহুল ইভেন কত ভাই বয়স, হয়তো ওর 25, এখন ওর বয়স অনুযায়ী 25 হবে, 25-26। বলছে আমি যাবো না, আমি যাবো না। এবার রাহুলের বোন তখন বলছে, কি রে তুই পাগল হয়ে গেছিস নাকি, কি বলছিস তুই, চল নিচে চল, নেশা বেশি হয়ে গেছে নাকি? এবার ওর বোন বলতে বলতে রাহুলকে একটা চড় মেরে দিয়েছে। অত নেশা বেশি হয়ে গেছে, সেটা ফাটিয়ে দেবো, একটা চড় মেরে দিয়েছে রাহুলের বোন। এবার ওই 1-1.5 বছরের ডিফারেন্স, স্বাভাবিকভাবে চড় মেরে দিয়েছে। এবার চড়টা মারতেই না রাহুল হঠাৎ করে খসে গেছে, চোখ ফোক লাল হয়ে গেছে রাহুলের। যে ছেলেটা তখন কিন্তু চোখ খুলতে পারছে না, ক্লান্ত হয়ে গেছিল, এতটাই বোঝা যাচ্ছিল ওকে দেখে। সে ছেলেটা চোখ এরকম বড় বড় করে রেগে রেগে তাকিয়ে আছে। এবার সবাই ভাবলো হয়তো রাহুল সত্যি রেগে গেছে, ওকে কিছুক্ষণ ছাদে থাকুক, ছাদে আবার কিছুক্ষণ রেখে দিল। আবার যখন নিয়ে যেতে যাচ্ছে, তখন আবার রাহুল ওই ঠাকুর ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ছে, ওকে আর ওখান থেকে সামনে নিয়ে যাওয়া যাচ্ছে না, যতই টানা হেঁচড়া করুক। লিটারালি ওরা 5 জন মিলে একটা সময় রাহুলকে ধরে ঠেলে ঢোকাতে পারছে না। তখন সবাই কিছুটা আন্দাজা করে নিয়েছে যে কি হতে পারে, আর এরকম বিহেভিয়ার তো সাধারণ না, আর নেশা করলে তো এরকম হবে না। তখন ওর রাহুলের দিদির যে শাশুড়ি মা ছিল, শাশুড়ি মাকে ডাকা হয়। উনি এসে শুকনো লঙ্কা কিছু পোড়ালেন, কিছু পুরি আর কিছু গঙ্গা জল রাহুলের গায়ে ছেটাতে রাহুল অনেকটা মানে ওর শরীরটা একদম ছেড়ে দিল। তারপরে রাহুলকে নিচে নিয়ে আসা হলো, নিচে নিয়ে শুয়ে দেওয়া হলো। পরের দিন রাহুলকে মানে পরের দিন সকালবেলা রাহুলের বাড়িতে গেছে, তখন নর্মাল, ঠিক তখন রাতও না, তখন সন্ধে এরকম টাইম। হঠাৎ রাহুল ঘরের মধ্যে পাগলামি শুরু করে দিয়েছে। কি বলছে, যে আমি পাচ্ছি না থাকতে এখানে, আমি আমার বউয়ের সঙ্গে দেখা করতে যাব, আমি থাকতে পারছি না। আর ওর মধ্যে না একটা অস্বাভাবিক একটা অ্যাগ্রেশন কাজ করছে একটা, আর ওর বাড়ির লোক সেটা দেখে বুঝে গেছে এবার হয়তো হাওয়া বাতাস কিছু একটা লেগেছে। তো এই জিনিসটা যে হয়েছে, ওর কাছাকাছি একজন তান্ত্রিক ছিলেন, ওনার বাড়িতে রাহুলকে নিয়ে যায় রাহুলের বাবা। ওখানে নিয়ে যেতে, ওখানে যা কাজকর্ম তান্ত্রিকটা করে, ওনার কাজকর্ম করে রাহুলকে যখন একটা জায়গায় বসানো হয়, বসিয়ে যখন ওর মধ্যে ওই যেই ছিল বা যাই ছিল তাকে যখন ওর মধ্যে আবার আনা হয়, তখন সে কি বলছে রাহুলের মধ্যে দিয়ে, মানে রাহুল বলছে যে
আমি আমার বউয়ের সঙ্গে দেখা করতে যাব। আমি কাজ করে ফিরছিলাম, আমার আর বাড়ি ফেরা হয়নি, আমি ট্রেনে চাপা পড়ে মারা গেছি, আমার সদ্য বাচ্চাটা হয়েছে, আমি বাড়ি যাবো, আমি বাচ্চাটাকে দেখবো। এবার এইটা যেই বলেছে তখন রাহুলের বাবা ভয় পেয়ে গেছে, যে তখন তো শিওর, মানে তখন তো পুরো নিশ্চিত রাহুলের কি হয়েছে, বুঝতে ধরেছে, মানে পজেসড হয়ে গেছে রাহুল। এবার তান্ত্রিক গুরু বলছে, দেখ এইভাবে তো পসিবল না, কারণ তুমি মারা গিয়েছো অনেকদিন আগে, আর তুমি যার শরীরে এখন রয়েছো সে তো একটা অবিবাহিত একটা ছেলে, সে কিভাবে তোমার বউয়ের সামনে যাবে, বা তুমি কিভাবে তাকে তোমার বউয়ের সামনে নিয়ে যাবে? তাকে তো কেউ বিশ্বাসই করবে না, তোমার বাড়ির লোক তো তোমাকে তো বিশ্বাসই করবে না যে তুমি এসছো। মানছি তুমি তুমি মারা গিয়েছো, তার জন্য আমি অনেক দুঃখিত। এবার এইসব বলার পরেও উনি বলছে, মানে রাহুল বলছে যে না, আমি আমার বউয়ের সঙ্গে দেখা করবোই, আমার সদ্য জন্ম নেওয়া বাচ্চাটাকে আমি কোলে নেবই। তো এবার অনেক এরকম করতে করতে এক সময় এবার উনি মানে রাহুল বলছে, আমি যতক্ষণ না আমার বাচ্চাটাকে কোলে নেবো ততক্ষণ আমি ছাড়বো, আমার একটা শরীর চাই, আমি আমার বাড়ি যাব, আমি বাচ্চাটাকে কোলে নেবো। আমি কাজ থেকে ফিরছিলাম, আমি হঠাৎ রেলে চাপা পড়ে মারা গেছি, আমি আর বাড়ি ফিরতে পারিনি। এবার এইটা যেই বলেছে তখন আবার তান্ত্রিক উনি বললো, ঠিক আছে তুমি তাহলে একটা কাজ করো, আমি তোমাকে সুযোগ দিতে পারি, তুমি তোমার বাড়িতে যাবে, তোমার বাচ্চাকে দেখবে, দেখেই কিন্তু তোমাকে এই ছেলেটাকে ছেড়ে দিতে হবে, নাহলে কিন্তু তোমাকে আমি জ্বালিয়ে দেবো বা আগুনে পুড়িয়ে দেবো, এরকম কিছু একটা। তো এবার যেমন কথা তেমন কাজ। পরে ওই দিনকেই সন্ধ্যেবেলা রাহুলকে নিয়ে যাওয়া হয়েছে ওই বাড়িতে। অবাক করা বিষয়, রাহুল কিন্তু ওই মহিলাকে চিনতো না, না রাহুলের বাড়ির লোক ওই মহিলাকে চিনতো। ওই বাড়িতে ঢোকা মানে ওই এলাকায় ঢুকতেই রাহুল যেন এমন হয়ে গেল, ওই এলাকাটা রাহুল ছোটবেলা থেকে চেনে। আর যে বাড়িটাতে উনি বলছেন, মানে যে আত্মাটা পজেস করেছিল রাহুলকে, সেই বাড়িটাও যেন রাহুল ছোটবেলা থেকে চেনে এরকম। মানে রাহুল ওই ওই বাড়ির আশপাশে যাওয়া মাত্রই রাহুলকে আর ধরে নিয়ে যেতে হয়নি, রাহুল একাই দৌড়ে চলে গেছে বাড়িতে। কোথায় এই বাড়িটা বলা গেছে? ওই যাদবপুরেই, মানে আশেপাশে বাড়িটা, মানে ভাগাযতীনে না, যাদবপুরের বাড়িটা। তো বাড়িতে ঢুকেছে, ঢুকে এবার তখন ওই যে বাচ্চাটার কথা বলছিল, ওই বাচ্চাটা তখন কিছুটা বড় হয়ে গেছে, হাঁটতে হাঁটতে চলতে শেখে। ওনার ওনার ওয়াইফ উনি তখন বাড়িতে ছিলেন। এবার রাহুল যেই ঢুকেছে বাড়িতে, হঠাৎ সবাই দেখে থতমত খেয়ে গেছে, যে কি হলো ব্যাপারটা, এরকম একটা আননোন ছেলে হাট করে বাড়িতে চলে আসলো। এবার আহ সবাই অবাক হয়ে গেছে ব্যাপারটা। এবার তখন ওই রাহুলের বাড়ির লোক এসে ওই মানে উনি যে ওই আত্মার যে ওয়াইফ ছিলেন আছেন, ওনাকে সব বুঝিয়ে বললেন যে এরকম আপনার স্বামী মারা গিয়েছিল এরকম এতদিন আগে। তো এইটা বলাতে ওনার ওয়াইফ কান্নায় পুরো ভেঙে পড়লো, ওনার ইভেন বাড়ি যারা যারা ছিল সবাই কান্নাকাটি করতে শুরু করে দিল। যখন গল্পটা মানে মানে এই ছেলেটাকে মানে রাহুলকে, রাহুলের বাবা যখন ওই মহিলাকে বোঝাচ্ছে, ওই মহিলার বাড়ির লোকজনকে বোঝাচ্ছে, ততক্ষণে রাহুল একদম গিয়ে, রাহুলের কিন্তু তখন কিন্তু চোখ বন্ধ। একটা মানুষ যদি সুস্থ সবল হয়ে যদি হেঁটে যায়, চোখ খোলা থাকবে, না হলে তো হাঁটতে পারবে না রাস্তা দিয়ে। আর কোনো বাড়িও তো চিনে তো ঢোকা তো সম্ভবই না চোখ বন্ধ থাকলে। ও চোখ বন্ধ অবস্থায় বাড়ি চিনে ঢুকে গেছে, মানে যে বাড়িতে ঢুকছে সেই সময় চোখ খোলা নেই, রাহুলের চোখ বন্ধ। ও যে বাচ্চাটাকে যে যতক্ষণে বোঝাচ্ছে, ও বাচ্চাটাকে ধরে আদর করতে শুরু করে দিয়েছে নিজের কোলে বসিয়ে, তখনও রাহুলের চোখ বন্ধ, রাহুল দেখতে পাচ্ছে না কিছু। এদিকে বাচ্চাটাকে আদর করছে, কি রে মা কেমন আছিস, বাচ্চাটা মেয়ে বাচ্চা, বলছে কি রে মা কেমন আছিস তুই, তোকে তো আমি আর দেখতে পারলাম না, জানি না তোকে কোনোদিনও কিছু, মানে এরকম অনেক রকমের কথাবার্তা রাহুল বলছে। তো এই সব দেখে না ওখানে একটা পুরো একটা মানে মানে শোকাহত একটা, মানে শোকের একটা এনভায়রনমেন্ট, একটা আমেজ তৈরি হয়ে গেছে, সবাই কান্নায় ভেঙে পড়েছে। ওই লোকটার বাড়ির লোক দেখছে এরকম মারা যাওয়ার পরে এসছে দেখতে। তো তখন ওই রাহুলের বাবা ওই বাড়ি থেকে কি জানতে পারলো, যে ওই যে লোক উনি কাজ থেকে, উনি বাইরে কাজ করতো, কাজ থেকে ফিরছিল, তো ফেরার সময় রেলে কাটা পড়ে মারা গেছে। তারপরে সেই সময় ওনার ওয়াইফ প্রেগনেন্ট, ঠিক আছে। তো রাহুল ওরকম আদর করলো কিছুক্ষণ, বেশ কিছুক্ষণ আদর করার পর বাচ্চাটাকে তো রাহুল ইভেন এইটা বলছে যে আমাকে একবার বাবা বলে ডাকবি, রাহুল ইভেন এইটা বলছে চোখ বন্ধ করে বাচ্চাটাকে। এবার বেশ কিছুক্ষণ আদর করার পর রাহুল ওখানেই হঠাৎই অজ্ঞান হয়ে গেল। তারপর ওই তান্ত্রিকের বাড়িতে আবার সঙ্গে সঙ্গে রাহুলকে আনা হলো, রাহুলকে রান্নার পর রাহুলকে ঝাড়িয়ে দেওয়া হলো, ঝাড়িয়ে ফাড়িয়ে দিয়ে তখন ওই তান্ত্রিক বললো যে যে ছিল সে বেরিয়ে গেছে। মানে ওটাই ওনার শেষ ইচ্ছে ছিল, যে ওর বাচ্চাটাকে কোলে নেবে। এটাই ছিল স্টোরিটা? এটাই ছিল স্টোরিটা। মানে এটা কি বলতো, এটা বাবা মা এমনই একটা পাওয়ারফুল জিনিস, যে উনি যে দেখতে পায়নি, এই যে আক্ষেপটা রাহুলের দ্বারা কিন্তু পূর্ণ হলো। আর উনি যে বলেছিল যে আমি বাচ্চাকে কোলে নিয়েই তারপরে যাবো, না হলে কিন্তু যাবো না, এইটাও ও নিজের কথা রেখেছিল। মানে বাচ্চাটাকে কোলে নিয়ে বেশ কিছুক্ষণ আদর করার পরই রাহুল ওখানে মানে হঠাৎ করেই পড়ে যায় বসে থাকতে। বাহ, এটা তো প্রথম হলো।
এখন পরেরটা এর পরেরটা তো মানে খুবই খুবই খারাপ লাগে আমি যখন নিজেও শুনেছিলাম। কেন? কারণ দেখো, ঘুরতে তো আমরা যাই সব সময়। আমরা ঘুরতে কেন যাই? মজা করতে, রিফ্রেশ হতে, আনন্দ করতে, হাওয়া চেঞ্জ করতে, বাঙালিরা যেটা বলি। তো এরকমই আমার ভাইয়ের মতো ওরা আগের বছর ফেব্রুয়ারি মাসে সিকিম ঘুরতে যাবে ফিক্স করেছিল। 20 তারিখ ওরা সিকিমের উদ্দেশ্যে রওনা দিয়েছিল গ্যাংটক থেকে, সরি এনজেপি থেকে। তো এনজেপি থেকে যখন গ্যাংটক পৌঁছায় তখন 20 তারিখ রওনা দিয়েছিল ওরা। 21 তারিখ সকালে গিয়ে 20 তারিখ ওরা গ্যাংটক থেকে রওনা দেয়, দিয়ে ওরা 21 তারিখ সকালবেলা গ্যাংটকে পৌঁছে যায়। গ্যাংটকে ওদের একটা হোটেল নেওয়া ছিল, এমজি মার্গ আছে না জায়গাটা, এমজি মার্গ। তো এমজি মার্গের থেকে ধরো ওই 3-3.5 কিলোমিটার ভেতরে ওদের হোটেলটা ছিল, কারণ কাছাকাছি হোটেল পায়নি। এবার একটা বাজেটেরও একটা ব্যাপার থাকে। 6 জন মিলে ওরা টোটাল ঘুরতে গেছিল। আমাকে যে ঘটনাটা পাঠিয়েছিল একদম আমার ভাইয়ের মতো। ও গেছিল, ওর প্রদীপ বলে একটা বন্ধু গেছিল, প্রদীপের গার্লফ্রেন্ড গেছিল পূজা, আর মানে যে যার কথা বলছি আমার ভাই, ওর নাম হচ্ছে ঈশান। ঈশানের আরেকটা বন্ধু, ওর নাম তোমার অভিক, আর অভিকের গার্লফ্রেন্ড রত্না। আর এদিকে প্রদীপ বলেছিলাম, প্রদীপের ভাই। মানে টোটাল ওরা 6 জন মিলে ঘুরতে গেছে বন্ধুরা। এবার বলছি যে এই যে নামগুলো বললে এদের কোনো প্রবলেম নেই? না না না, এদের নাম নিয়ে কোনো অসুবিধা নেই। তো ওরা ঘুরতে গেছে, ওরা এমজি মার্গ থেকে 3.5 কিলোমিটার ভেতরে একটা হোটেল পেয়েছিল। তো স্বাভাবিকভাবে ওরা হোটেলে উঠেছে। হোটেলে উঠতে উঠতে ওদের মোটামুটি বিকেল হয়ে গেছিল। তো ওই বিকেলবেলা ওরা কি করবে, ওরা আশপাশ কিছুটা ঘুরলো, ঘুরে আবার এমজি মার্গে এসেছিল। এমজি মার্গ আবার ঘুরলো কিছুক্ষণ, থেকে ফেকে আবার সন্ধ্যেবেলার মধ্যে হোটেল চলে গেল। এবার গিয়ে ওরা আবার বোর হচ্ছে, এবার কি করলো, ওরা আবার এমজি মার্গ আসবে, কারণ তখন তো কিছু তো করতে হবে, না কি করবে ওরা, আবার ওরা এমজি মার্গ আসবে। এই প্ল্যানটা ফিক্স করেই হঠাৎ করে কি করলো, ঈশান, প্রদীপ আর প্রদীপের গার্লফ্রেন্ড আর প্রদীপের ভাই, এরা ঠিক করলো যে আমরা আর এমজি মার্গ যাবো না। ওদিকে অভিক আর রত্না যে ছিল, ওরা ঠিক করলো না যে আমরা এমজি মার্গ যাবোই, কারণ হোটেলে বোর হচ্ছে, কি করবো, ঘুরেই আসি, কিছু কেনাকাটাও হয়ে যাবে। তো ওরা ফ্রেশ ট্রেশ হয়ে আবার এমজি মার্গ গেছে, দুজনেই গেছে। এইবার ওরা দুজনে গিয়ে এমজি মার্গ ঘুরে ফুরে ভালো করে কেনাকাটি শপিং টপিং করে হোটেলে চলে এসেছে। হোটেলে এসে এবার ওখানে ঠান্ডা, তখন শীতকাল, ঠান্ডা ঠান্ডা পড়েছে। ওরা ড্রিঙ্ক করবে, ড্রিঙ্কের বোতল নিয়ে বসছে, ড্রিঙ্ক করছে করছে করছে। হঠাৎ কিন্তু রত্না, যে অভিকের গার্লফ্রেন্ড ছিল, ও ওই ওদের 6 জনের মধ্যে ড্রিঙ্কের দিক থেকে সব থেকে এগিয়ে ছিল, মানে একটু বেশি ড্রিঙ্ক করতো তুলনামূলক ভাবে। তো ও তখনও পর্যন্ত কিন্তু ড্রিঙ্ক করেনি, তখন যা সবাই সেটা শুরু করেছে, ড্রিঙ্ক ফ্রিঙ্ক করছে, কিন্তু রত্না ড্রিঙ্ক করছে না। রত্না বলছে যে না, ভাল লাগছে না, খাবো না। তো ওরা ভেবেছে হয়তো সারাদিনের যা জার্নি হয়েছে, হয়তো শরীর পারমিট করছে না, তার জন্য খাচ্ছে না। ঠিক আছে, খাচ্ছে না খাচ্ছে না। এবার হঠাৎ করে কি হলো, রত্নার সাফোকেশন শুরু হলো। এবার পাহাড়ে একটা সাফোকেশন, এটাও ন্যাচারাল। এবার সাফোকেশনের হতে 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 হঠাৎ ওর গা গলানো শুরু করলো, রত্না বমি করা শুরু করলো। বেশ 2-3 বার বমি করার পর ওষুধ দিল রত্নাকে, মানে ওরা 6 জনের মধ্যেই ওষুধ ওষুধ দিল, দিয়ে যেন ওর কমছে না ব্যাপারটা, আরো বাড়ছে আরো বাড়ছে, যত টাইম যাচ্ছে আরো বাড়ছে। একটা সময় তখন 11টা বেজে গিয়েছে, রাত্রে 11টা। এবার রত্নার শারীরিক, তখন রত্নার ফিজিক্যাল কন্ডিশন এতটাই শোচনীয় যে ওকে ওরা বাড়িতে রাখতে রিস্ক পাচ্ছে, মানে হোটেলে রাখতে রিস্ক পাচ্ছিল। যার জন্য কি কি ঠিক করলো, যে এই হোটেলের মানে যারা অফিসিয়ালস রয়েছে তাদের সঙ্গে কথাবার্তা বলে, রিসেপশনে গিয়ে কথাবার্তা বলে একটা গাড়ি ঠিক করে রত্নাকে কাছাকাছি গ্যাংটক জেনারেল সামথিং হসপিটাল রয়েছে, আমাকে গ্যাংটক জেনারেল বলতে, জানি না হসপিটালের নামটা এক্সাক্ট কি। তো ওই হসপিটালে রত্নাকে নিয়ে গেছে। নিয়ে গিয়ে ডাক্তার চেক আপ করলো, চেক আপ করে ডক্টর বললো যে সাফোকেশন থেকেই হয়েছে, আর যেহেতু বমি করেছে, অনেকটা জল শরীর থেকে বেরিয়ে গেছে, যার জন্য ওর ওই 1 বোতল স্যালাইন দিয়ে ওকে ছেড়ে দেওয়া যাবে। তো সেরকম যেরকম কথা সেরকম কাজ, 1 বোতল স্যালাইন দেওয়া হলো, স্যালাইন দিয়ে রত্নাকে আবার ছেড়ে দিল। তখন রত্না কিছুটা সুস্থ। রত্নাকে তখন হোটেলে নিয়ে আসছে, তখন রাত 2টো বাজে, 2-2:30 বেজে গেছে। রত্না হোটেলে এসছে, হোটেলে আসার পর রেস্ট ফেস্ট নিচ্ছে। পরের দিন ওদের লাচুং যাওয়ার কথা। লাচুং মানে গ্যাংটক থেকে লাচুং যাবে। তুমি গেছো এমনি গ্যাংটক? না, আমি এখনো পর্যন্ত যাইনি গ্যাংটক। তুমি এরপর যাবে তো? হ্যাঁ, আমার প্ল্যানিং তো রয়েছে, যাবো করছি। ভয় পাচ্ছ না তো? হ্যাঁ দেখো, ভূতের ভয় তো সবারই থাকে। তো আমার মধ্যেও একটা, যখন ঘটনাটা শুনেছি আমি গ্যাংটক থেকে এটা হয়েছে, তো যখন যাব নিজেকে অবভিয়াসলি একটা
প্রিকশন নিজের মধ্যে নিয়ে রাখবো যাতে এই সব কিছু নেগেটিভ এনার্জি আমার উপর না আসে। যাই হোক, ওরা ওই দিনকে রাতটা কেটে গেল। পরের দিন সকালবেলা ওদের লাচুংয়ে বেরোনোর কথা। ওরা লাচুংয়ের উদ্দেশ্যে বেরিয়ে গেছে গাড়ি করে। এবার গ্যাংটক থেকে না লাচুং যাওয়ার পথে অনেকগুলো মনেস্ট্রি পড়ে। মনেস্ট্রি কি হয়, বৌদ্ধদের যে টেম্পল গুলো হয় ওগুলোকে বৌদ্ধ টেম্পল বলে, আর অনেকে মনেস্ট্রিও বলে। তো মনেস্ট্রি পড়ে আর অনেকগুলো ফলস পড়ে। ফলস বলতে ওয়াটার ফলস। তো ওরা 20 তারিখ গেছিল, 21 তারিখ গ্যাংটকে ছিল, 22 তারিখ ওরা লাচুং যাচ্ছে। তো এবার ওই যাওয়ার পথে যেই মনেস্ট্রি গুলো আসছিল ওখানে সবাই নামছে, কারণ ঘুরতে এসে তো ঘুরবেই। তো ওরা মনেস্ট্রি গুলোতে যাচ্ছে। প্রথম মনেস্ট্রি আসছে, ওরা যখন সবাই গাড়ি থেকে নামলো, নামার পর সবাই নেমে গেছে। রত্না হঠাৎ কি বলছে যে তোরা যা, আমি যাবো না, আমার ভাল লাগছে না। ঠিক আছে, আগের দিন রাত্রেবেলা ওর সঙ্গে যা হয়েছে, বিশ্রাম দরকার ও মনে করছে, যাই, আমরাই যাই। ওরা গেছে, গিয়ে যেই ব্যাক করে এসছে দেখছে গাড়িতে রত্না নেই। একটা জিনিস জিজ্ঞেস করি আমি, ওরা কি প্রথমবার গ্যাংটক যে গেছিল? ওরা গ্যাংটক প্রথমবার গেছিল, ইভেন ওরা সিকিমও প্রথমবার প্ল্যান করে গেছে। এদিকে রত্না কিন্তু দেখতে চাইছে না। এটা খুব অবাক করা বিষয়। তো এবার মানে রত্ন তো নামেনি, ওরা গিয়ে ওই মনেস্ট্রি থেকে ঘুরে চলে এসছে। সেই সময় গাড়িতে কে কে থাকার কথা, ড্রাইভার দা আর রত্না। রত্নার পেছনে বসছিল, মাঝখানের সিটে ওরা 3 জন ছিল, আর সামনের সিটে ঈশান বসছিল। রত্নার সঙ্গে ছিল রত্নার বয়ফ্রেন্ড। কেউ যে রত্না যখন গেল না, ওরা 5 জনই গেল দেখে ফেকে এসছে। তখন এসে দেখছে গাড়িতে ড্রাইভার দা রয়েছে, কিন্তু রত্না নেই। এবার ড্রাইভার দাকে যখন জিজ্ঞেস করো যে রত্না কোথায়, তোমার দায়িত্ব ছেড়ে গেলাম মেয়েটাকে, তখন ড্রাইভার দা বলছে দাদা হাম তো বাংলাতেই বলছি যে আমি তো পাশেই গেছিলাম স্মোক করতে, তো আমি এসে দেখলাম যে রত্না গাড়িতে নেই, মানে তোমাদের বন্ধুরা গাড়িতে নেই। আমি ভাবলাম হয়তো তোমাদের সঙ্গে গিয়েছে পরে, মানে তোমরা চলে যাওয়ার পর পরেও একা একা গেছে দেখা করতে। এই কথা শুনে ঈশান বলছে কই না, আমাদের সঙ্গে তো রত্না যায়নি, বা রত্না তো ওখানে গিয়ে আমাদের সঙ্গে কোনো দেখাই হয়নি, রত্না গেল কোথায়? খোঁজ একটা লেগে গেছে ওদের মধ্যে। সবাই খুঁজতে দেখছে কি, ওরা যে রাস্তাটা দিয়ে এসেছিল ওই রাস্তাটা কিছুটা দূরে একটা খাবারের দোকান ছিল, মানে স্ন্যাক্স এর দোকান। ওই দোকানে রত্না ঠিক দোকানের সামনে দাঁড়িয়ে বোতল থেকে জল নিয়ে চোখে মুখে দিচ্ছে। এবার ওই দেখে ওরা দৌড়ে গেছে, কারণ খুঁজছিল, ওদের মধ্যে একটা টেনশন চলে এসেছিল, এরকম ভাবে বাড়ি থেকে বলে নিয়ে এসছে, এসে যদি এরকম ওকে যদি খুঁজে না পায় তখন একটা আলাদা ব্যাপার হয়ে যাবে। তো ওরা গেছে, গিয়ে রত্নার সামনে গিয়ে দাঁড়িয়েছে, দেখছে রত্না বমি করেছে। ঠিক আছে, বমি করলে মানুষকে এরকম নর্মাল বমি হয়, কিন্তু রত্না বমি করেছে রক্ত বমি। রত্নার নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। ঠিক আছে, আর বমির সঙ্গে রক্ত বেরিয়েছে। আর রক্তটা না মানে একদম নর্মাল রক্ত না, রক্ত যেরকম আমাদের নর্মাল হয়, পাতলা হয়, সেরকম না, জেলির মতো রক্ত, যেটা বমির সঙ্গে বেরোচ্ছে। মানে কন্টিনিউয়াস বমি করছে, কন্টিনিউয়াস রক্ত ওদের সামনেই বেরোচ্ছে এরকম জেলির মতো থকথকে রক্ত। এবার এইটা দেখতে দেখতে হঠাৎ করে, মানে তখন রত্নার চোখে মুখে জল দিচ্ছে, ওকে ওষুধ দিচ্ছে, মেডিকেল যারা ওদের সঙ্গে ছিল সবার সঙ্গে করছে, ঠিকঠাক ট্রিটমেন্ট দিচ্ছে রত্নাকে। সেই সময় রত্না কি বলছে, আমার না পায়ের পেছন দিকটা প্রচন্ড জ্বালা করছে। পায়ের পেছন দিক কি বলতে, কোন জায়গাটা, আমাদের লেগ কাফ মাসেল, পেছন দিকে লেগ কাফ মাসেল যেটা নরম থাকে ওইটা, আর ওইটা ঠিক হাঁটুর উপরের কিছুটা অংশ। ঠিক আছে, ওই পোর্শন গুলো জ্বালা করছে প্রচন্ড। এবার তখন সেই মুহূর্তে ওপেন পাবলিক প্লেসে কিভাবে চেক করবে, তো যাই হোক কোন রকম প্যান্ট গুটিয়ে চেক করতে গেল, দেখছে কি কাফ মাসেলের মধ্যে নখের এরকম চেরা দাগ, আর ওই হাঁটুর উপরের পোর্শন কিছু কিছু জায়গা একদম পেছন দিকে, কিন্তু কিছু কিছু জায়গা ছুলে গেছে। এবার এইটা দেখে রত্না বলছে এটা কি করে হলো, আমি তো নিজেই বুঝতে পারছি না। এবার এইটা দেখে না ঈশান যে ছিল আমার ভাই, ওই টুকটাক ভূত টুত নিয়ে চর্চা করে, মানে ভূত কিরকম, মানে পজিশনের ঘটনা শুনে ভূতের গল্প শুনতে পছন্দ করে। তো ওর তখন মনে একটা প্রশ্ন চলে এসছে যে ভর দুপুরবেলা এরকম রক্ত বমি করছে, এরকম আঁচড়ের দাগ দেখছি, এটা তো নর্মাল মনে হচ্ছে না। কারণ ওই রক্ত বমি অবধিও ঠিক ছিল, ঈশান রক্ত বমি অবধি ভাবছিল যে হয়তো ফিজিক্যালি কিছু একটা গন্ডগোল হচ্ছে, কিন্তু যখন এই আঁচড়ের দাগ দেখলো তখন ঈশান শিওর হয়ে গেল যে এটা কি কোনো ভূতের চক্কর, এই দুপুরবেলা কি ভর দুপুরে কি ভূতে ধরলো। কারণ ঈশান আমাকে যেভাবে বলেছে, ঈশান অনেক ছোটবেলায় দেখবে অনেক সময় আমরা বলি না ভূতের আঁচড় খাওয়া, অনেকে হয়তো অনেকে বলে, তো ঈশানও এরকম টুকটাক ভূতের আঁচড় খেয়েছে বলে ঈশান আমাকে বলেছে। তো যেহেতু ঈশান এরকম ভূতের আঁচড় টুকটাক খেয়েছে, তো ঈশান ওটাকে দেখেই না এটা আইডেন্টিফাই করে নিচ্ছে যে কি হলো, এত ভর দুপুর বেলা ভূতের আঁচড় দিল নাকি। আরে আঁচড়ানোর দাগগুলোর মধ্যে না মুখে মানে রক্ত বেরাচ্ছে।
তো এইটা দেখে আবার বাকিদেরকে বলতে, বাকিরা কেউ অতটা সিরিয়াস নিল না। রত্নাকে বলেছে, রত্না হ্যাঁ তুই কি বলছিস, এরকম একটা এক্সপ্রেশন রত্না। সব ঠিকঠাক। এবার ও যেহেতু কেউ বিশ্বাস করছে না, এবার যার হয়েছে সেই যখন বিশ্বাস করছে না তাহলে আর কি বলবো, তো ও চুপ হয়ে গেছে। এবার সবাই গাড়িতে উঠে পড়েছে। এবার গাড়িতে ওঠার পর আবার কিছুটা যাওয়ার পর আবার কয়েকটা ওয়াটারফল, মনেস্ট্রি এরকম আসছে। এবার লক্ষণীয় বিষয় হচ্ছে যে কটা মনেস্ট্রি আসছে সে কটাতেই রত্না নামতে চাইছে। সবাই নামছে, রত্নাকে বাদে সবাই নামছে গাড়ি থেকে, সবাই ভিজিট করছে মনেস্ট্রি গুলো করে আবার গাড়িতে উঠে পড়ছে। আর যে ওয়াটারফল গুলো আসছে সেগুলোতে আবার রত্না নামছে, সেগুলোতে গিয়ে সুন্দর ফটো টটো তুলছে নিজের মতো, সবার সঙ্গে Normal কথা বলছে, নর্মাল পুরো। কিন্তু যখন মনেস্ট্রি আসছে ও একই কথা বলছে, আমার জায়গাগুলো ভালো লাগছে না, আমি যাবো না তোরা যা। এরকম চলতে চলতে বেশ অনেকটা টাইম চলে যাওয়ার পর বিকেল সময়, ওদের তখনও লাচুং পৌঁছাতে তখন ওদের 4.5 কি 5 ঘন্টা এরকম। তো বাইরে তখন ঠান্ডা বেড়ে মানে বাড়ছে আস্তে আস্তে, যখন যত দিন নামছে বিকেল হচ্ছে ঠান্ডাটা আরো বাড়ছে। এবার ওই সময় ওরা কি ঠিক করে, গাড়িতে বসে ওরা ড্রিঙ্ক করবে। গাড়িতে একটা বোতলের মধ্যে ড্রিঙ্ক মিশিয়ে নিয়েছে, অ্যালকোহল মিশিয়ে নিয়েছে, মিশিয়ে ওরা ভেবেছে গাড়িতেই ড্রিঙ্ক করবে। তো এবার সেই সময় গাড়িতে সবাই যেরকম করে বসেছিল, কি তোমাকে বলে দিই, গাড়ির ফ্রন্ট সিট একদম ড্রাইভারের পাশের সিটে হচ্ছে ঈশান বসে আছে, মানে আমার ভাইটা। গাড়ির যে মিডল সিট রয়েছে, এই মিডল সিটে বসে রয়েছে হচ্ছে প্রদীপের গার্লফ্রেন্ড আর প্রদীপের ভাই। আর একদম পেছনে যেই দুজন বসার জায়গা থাকে সেখানে বসে রয়েছে রত্না আর রত্নার বয়ফ্রেন্ড মানে অভিক। এবার যখন ওরা ড্রিঙ্ক করা শুরু করেছে তখনই হঠাৎ রত্না একটা নাক সিটকানি হয় না, যে ভাল লাগছে না, এরকম একটা এক্সপ্রেশন দেওয়া বা একটা কার্যকলাপ করা রত্না শুরু করে দিয়েছে, যে আমার ভাল লাগছে না, তোরা কি করছিস সেগুলো, আমার একদম অ্যালকোহলের গন্ধ, আমার ভাল লাগছে না। এবার এই করতে করতে না, এবার অভিক তখন রেগে গেছে। অভিক রেগে গিয়ে বলছে, এই তুই পাগল হয়ে গেলি নাকি, চুপচাপ বস এখানে, তোকে তোকে তো কেউ তো খেতে বলছে না, তুই খাস না, তো যখন অসুবিধা হচ্ছে তুই খাস না। ও তো আগেও খেত, ও আগে খেত। ও তুমি বললে যে ভালো খেত। হ্যাঁ, ওদের 6 জনের মধ্যে সবার থেকে বেশি ড্রিঙ্ক রত্নাই করতো। রত্নাই আজকে একরকম করছে। রত্নাই এরকম করছে, রত্নাই বলছে আমার ভাল লাগছে না, গন্ধটা ভাল লাগছে না, খাস না তোরা, এরকম বারবার বলছে। এই করতে করতে এবার অভিক যেই কথাটা বলেছে যে তুই চুপচাপ বস, আমরা আমাদের মতো করছি, আমাদের দেখ আমরা তো সবাই এখানে ঘুরতে এসেছি, তাই আমাদের ভাই মজা, তুই মজা করছিস না, তোর সেটা একান্ত নিজের ব্যাপার, আমাদের মজাটা তুই খারাপ করিস না অ্যাটলিস্ট, কারণ প্রত্যেক বছর তো আর কেউ সিকিম আসে না। এবার ওরা প্রথমবারও গেছিল, ওদের মধ্যে একটা আশা ছিল গিয়ে আমরা এরকম করে ঘুরবো, ওরকম করে ঘুরবো। তো যেই অভিজ্ঞ কথাটা এবার অভিক যে রত্নাকে কথাটা বলেছে যে তুই চুপচাপ বস, এইটা বলতেই রত্না একটা রিয়াক্ট করে বসেছে। রিয়াক্ট করে অভির সঙ্গে কিছুটা খারাপ কথা বলতে বলতে অভির সঙ্গে একটা ঝামেলা টাইপের লেগে গেছে, একটা ক্র্যাশ লেগে গেছে, কথা কাটাকাটি শুরু হয়ে গেছে। এবার এই কথা কাটাকাটি হতে না, এই কথা কাটাকাটিটা এক পর্যায়ে একটা হাতাহাতির পজিশনে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, মানে বয়ফ্রেন্ড ওরা দুজন মিলে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দুজন মিলে মারপিট করছে গাড়ির মধ্যে। মানে সেই রাত তো বেরিয়ে গেল। হ্যাঁ, মানে গ্যাংটকের পরের দিন যখন ওরা লাচুং যাচ্ছে তখন বিকেল বেলা এরকম মানে সময়, সে সময় ওদের গাড়ির মধ্যে একটা হাতাহাতি শুরু হয়ে গেছে। এবার হাতাহাতি যে শুরু হয়েছে, এবার সবাই একটা অস্বস্তিতে পড়েছে, সবাই বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, ড্রাইভার দাও সাইডে রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে। গাড়ি দাঁড় করে দিয়ে এবার রত্না বলছে অভিক তুই সামনে গিয়ে বস, অভিক তুই সামনে গিয়ে বস, আমাকে জ্বালাস না, অভিক তুই সামনে গিয়ে বস। আর এই একই কথা 3 বার বলেছে, একভাবে 3 বার বলেছে। বলার পরে এবার অভিক তখন কি করবে, আর ঝামেলা করবে, যাই। এবার অভিক তখন কি ভাবছে, সত্যি আমার ভাগ্যটাই হয়তো খারাপ, এরকম ঘুরতে এসেছি এখন এসব হচ্ছে। অভিক সামনে চলে এসেছে, ঈশানের পাশে বসে গেছে। ড্রাইভারটা যেহেতু ওখানে বেশিক্ষণ গাড়ি দাঁড় করানো যাবে না, কারণ পাহাড়ি রাস্তা, পেছন থেকে হর্ন মারবে অন্য গাড়ি এসে। ওরা আবার টুয়ার্ডস লাচুং রওনা দিয়ে দিয়েছে। ওদের লাচুং এ একটা হোমস্টে নামা ছিল, ওই হোমস্টেতে গিয়ে ওরা উঠেছে। তখন হোমস্টের আগে ওরা তোমার লাচুং এর চেকপোস্টে দাঁড়িয়েছিল একবার, চেকপোস্ট থেকে কিছুটা বেরিয়ে এসে একটা ধাবায় দাঁড়িয়েছিল ওরা। ওই ধাবায় ওরা স্ন্যাক্স করলো, কারণ অত কেউ লাঞ্চ করে বেরায়নি, সকালবেলা যেহেতু বেরিয়েছিল লাচুং এর সাথে, লাঞ্চ করে যেহেতু কেউ বেরায়নি, ওরা হালকা চাউমিন যা হয় ওরা খেয়ে নিল। খাওয়া দাওয়া করে সেই সময় কি দেখছে, একটা মানুষের শরীর খারাপ, তার আগের দিন সেলাইন দেওয়া হলো, তার ড্রিঙ্কের গন্ধ তার সহ্য হচ্ছে না, তো খিদে বলে তো কিছু একটা পায় মানুষের, তাছাড়াও সবাই স্ন্যাক্স করলো, রত্না কিছু খেলো না। রত্না কি বলছে, ওর খেতে ইচ্ছা করছে না কিছু, রত্না গাড়িতেই বসে আছে, গাড়ি থেকেও নামছে না,
সবাই নেমে ব্রেক স্ন্যাক্স করলো, স্ন্যাক্স করে আবার গাড়িতে উঠে গেছে, উঠে গিয়ে একদম ডাইরেক্ট হোমস্টেতে চলে গেছে ওরা। এবার হোমস্টেতে গিয়ে যখন গাড়ি থেকে মালপত্র নামানো হচ্ছে, সবাই যখন নেমে গেছে, তখনও রত্না গাড়ির মধ্যে ওই ট্যাক্সিতেই বসে রয়েছে, রত্না গাড়ি থেকে নামছে না। এবার মালপত্র লাগেজ নামাতে 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 হঠাৎ রত্না একা একাই নেমে এসছে গাড়ি থেকে। রত্না যে গাড়ি থেকে নেমে এসছে, ওখানে সবাই দেখছে রত্নার পুরো চোখের নিচ থেকে, পুরো এই জায়গা থেকে একদম গালের এই জায়গা অব্দি পুরো লম্বা একটা কাটা চেরা দাগ, মানে ফাঁকা হয়ে গেছে লাইক মনে হচ্ছে দেখে। এবার এটা যে দেখেছে ঈশান, মানে তখনও অভিক তো তখন রত্নার উপর প্রচন্ড রেগে রয়েছে, প্রচন্ড রেগে। তো অভিক রত্নার সঙ্গে কথাও বলছে না, অভিকের মতো রয়েছে। এবার সেই সময় ঈশান রত্নাকে জিজ্ঞেস করছে, কি রে ভাই তোর কি হলো, এরকম তোর হঠাৎ গালে কাটা কোথা দিয়ে আসলো? এরকম ঠিকই তো ছিল তখন যখন খেতে নামলাম। এবার ওরা খেতে নেমেছিল হচ্ছে, আর যখন হোমস্টেতে এসেছিল তার মধ্যে হয়তো ঘন্টা দেড়েকের ডিফারেন্স। তো ঘন্টা দেড়েকে এমন কি হয়ে গেল যে ওর এখানে এরকম পুরো একটা চেরা দাগ। তো এইটা দেখে ঈশান রত্নাকে জিজ্ঞেস করেছে যে ভাই কি রে ভাই তোর কি হলো। এইটা যে জিজ্ঞেস করেছে, রত্না পুরো গালাগালি, বিচ্ছিরি বিচ্ছিরি ভাষায় গালাগালি দিয়ে ঈশানকে চুপ করে দিল। ঠিক আছে, মানে কোনো মানে কোনো রিপ্লাই নেই এখানে, রত্না অন্য কিছু বলেনি, জাস্ট রত্না কোনোদিনই এরকম কাজ করে না, মানে সবার রত্না কাছে একদম খুব খুবই বোকা মিশুক লাগছে। রত্না, মানে রত্না যে পার্সেন্টে রত্নাকে যেহেতু ঈশান আমার খুব পরিচিত, চেনা পরিচিত, তো ঈশানদের গ্রুপেও যে রত্না, মানে বাকি যারা 6 জন গেছিল, প্রদীপের ভাই বাদে আমি সবাইকেই চিনি, সবাইকে সামনাসামনি দেখেছি, কথা বলেছি। তো আমি যখন ঘটনাগুলো শুনছিলাম রত্নার নামে, যে রত্না এরকম এরকম গালাগালি দিচ্ছে, আমি তখন অবাক, কি এরকম তো ভাই মেয়েটা একদমই না। তো মেয়েটা নাকি ওই রত্না নাকি খুব নোংরা নোংরা গালাগালি দিয়ে ও ঈশানকে চুপ করে দিয়েছে। এবার ঈশানও বেশি কথা বাড়ায়নি, কারণ যদি আমার হাতাহাতি শুরু হয়ে যায়। এবার ঈশানও তখন মনের মধ্যে একটা, ঈশান ভয় ভয় পাচ্ছে যে এটা কি হচ্ছে। ঈশান কাউকে বলতে যাচ্ছে, সে বিশ্বাস করছে না, এরকম হতেই পারে না, রত্না তো শরীর খারাপের জন্য এরকম করছে। কারণ শরীর খারাপ যেভাবে হয়েছে, ও তো একটা আশা নিয়ে সিকিমে এসেছিল, ঘুরতে পারছে না, মজা করতে পারছে না, হয়তো ওর মন মেজাজ ভালো নেই। তো ঈশান এই কথাটা গিয়ে আবার তোমার ওই যে গালাগালি কথাটা যেটা দিয়েছে, গালাগালি যেটা দিয়েছে, ওটা গিয়ে অভিককে বলেছে। অভিক বলছে আমার না ভালো লাগছে না, তুই ছাড় তো, রত্নার কথা আমাকে বলিস না। এবার এইসব বলতে স্বাভাবিকভাবে ওরা আবার হোমস্টেতে ঢুকেছে সবাই মিলে, রত্নাও ঢুকেছে স্বাভাবিকভাবে। রত্না একাই ঢুকেছে, বাকি সবাই একসঙ্গে ঢুকেছে, রত্না একা ঢুকেছে। একা ঢুকে ওদের টোটাল 3টে রুম নেওয়া ছিল। একটার মধ্যে তোমার ঈশান আর প্রদীপের ভাই, একটার মধ্যে প্রদীপের গার্লফ্রেন্ড, আর একটার মধ্যে অভিক আর রত্না। তো ওরা এরকম হোটেলে রয়েছে। এবার যেহেতু রত্নার শরীর খারাপ, রত্নাকে তাই জন্য আর অন্য রুমে থেকে, এক রুম থেকে আরেক রুমে বারবার শিফট করবে না, তাই জন্য সবাই ঠিক করে অভিক আর রত্না যেই রুমটাতে ছিল ওই রুমে বসে ওরা ড্রিঙ্ক করবে। তো ওরা আবার মানে আমাদের মানে একদম নতুন জেনারেশনের ছেলেরা যেরকম হয়, যাচ্ছি শুধু ঘুরবো মজা করবো আর কিছুই না। তো ওরা ড্রিঙ্ক করতে জাস্ট বসছে, ওদের সব মালপত্র সব রাখা হয়ে গেছে, সবাই ফ্রেশ হয়ে গেছে, তখন সন্ধেও হয়ে গেছে, রাত হয়ে গেছে, হয়তো 7টা বাজে এরকম, অন্ধকার পুরো আশপাশ, বাইরে তো কোনো ঘোরার জায়গাও নেই। যেতে যেতে রাস্তার মধ্যে এত কিছু হয়েছে, ওদের ওখানে অনেকটা টাইম নষ্ট হয়ে গেছে, যে ঘুরবে আশপাশ কিছুটা, সেগুলো ওরা করতে পারেনি, যার জন্য ওরা ওই 8টা নাগাদ ওরা ড্রিঙ্ক করতে বসে গেছে। এবার রত্না রুমে বসছিল ড্রিঙ্কটা করতে। রত্নাকে ওই সময় ঈশান কি বলতো, ওই গ্রুপের সব থেকে বেশি বাচাল হয় না, মানে বাচাল মানে বেশি কথা বলে, বাচাল মানে কথাটা খারাপ দিকে, খারাপ ভাবে নেওয়ার কিছু নেই কথাটা, আমি জাস্ট কথাবার্তা মানে একটু বেশি কথা বলে ও সবার মধ্যে, নিজে থেকে গিয়ে কথা বলে, যেহেতু একদম ক্লোজ বন্ধুরা মিলে গিয়েছে, ও ওখানে তো বেশি কথা বলবেই, বেশি কথা বলে। তো ও কি করলো, রত্নার সঙ্গে না সে সময় কেউ কথা বলছে না, কারণ সবাই ওর উপর রেগে রয়েছে। এবার ছেলেটা, এবার ঈশান ও ভাই মনের দিক থেকে ভালো, তো গিয়ে রত্নাকে জিজ্ঞেস করেছে যে কিরে তুই কি এবার ড্রিঙ্ক করবি? রত্না বলেছে হ্যাঁ করবো। এইটা শুনে সবাই খুশি, কারণ সবাই গেছি, ও একাই মজা করছে না, আমরা সবাই কি মজা করবো, এইটা শুনে সবাই খুশি যে রত্না বলেছে আবার ড্রিঙ্ক করবে, তার মানে রত্না সুস্থ হয়ে গেছে। সব গ্লাস ফ্লাস ওরা সাজালো। এবার রত্না বসেছিল হচ্ছে যেই টেবিলে ওরা ড্রিঙ্ক করছিল, ওই টেবিলের একদম পাশে একটা চেয়ারে রত্না বসেছিল, আর ড্রিঙ্কের অ্যালকোহলের বোতলগুলো টেবিলেই রাখা ছিল। রত্না সবার মধ্যে নিচে এসে বসলো। এবার ততক্ষণও রত্না ঠিক আছে কথাবার্তা বলছে, একটু কমফোর্টেবল হয়েছে, কিন্তু অভিক তখনও রেগে রয়েছে, কি করলো এগুলো আসার সময়, ও মানে একটা মান সম্মানে লেগে গেছে ওর। তো এবার ঈশান সবাইকে গ্লাসে করে ড্রিঙ্ক দিয়েছে,
রত্নাকে যে ড্রিঙ্ক পাস করতে যাবে, রত্না অমনি ওর হাত বাড়িয়ে ঈশানকে ধাক্কা দিয়ে ঈশানের হাত থেকে ড্রিঙ্কের গ্লাসটা ছুঁড়ে ফেলে দিল। গ্লাসটা পড়ে গেল ঈশানের হাত থেকে। পড়ে যাওয়ার পর ঈশানের সামনে যে ড্রিঙ্কের বোতলটা ছিল ওটা নিয়ে ডাইরেক্ট ছুঁড়ে ফেলে দিল। পুরো বোতলটা জাস্ট খুলেছিল, পুরো বোতলটা ছুঁড়ে ফেলে দিল। বোতলটা গিয়ে পড়লো ঘরের মানে হোমস্টে ঘরের একটা কোণে, পুরো ড্রিঙ্কটা নষ্ট হলো। এবার ওই মুমেন্টে সবাই আরো খচে গেছে। এবার ওর থেকেও বড় কথা হলো যে রত্না ড্রিঙ্কটা ছুঁড়ে ফেলে দিল, সঙ্গে সঙ্গে রত্না কি বলছে, তোদের কাছে কতবার বলেছি একদম এইসব করবি না আমার সামনে। আর যখন এই কথাটা বলেছে, কথাটা পুরোপুরি ঈশানকে বলেছে কথাটা। এইবার যেহেতু ঈশান ওকে ড্রিঙ্কের গ্লাসটা দিচ্ছিল, তো বুঝতে পারলাম না নির্বাণ যে ও মেয়েটা নিজেই এলো ড্রিঙ্ক করতে, ও ভেঙে দিল ওটা। ড্রিঙ্কটা এলো করতে, যখন ওকে পাস করলো তখন ওর হাত থেকে ধাক্কা মেরে ড্রিঙ্কের গ্লাসটা ফেলে দিল, প্লাস বোতলটাও নিয়ে ছুঁড়ে ফেলে দিল। ছুঁড়ে ফেলে দিয়ে ঈশানকে বলছে, তোকে না কতবার বলেছি আমাকে এগুলো দিবি না, আমার এগুলো পছন্দ না একদম, আমার কিন্তু ভালো লাগে না। আর সেই সময় না রত্নার কথাবার্তাতে একটা এগ্রেশন তো রয়েছে, ও চোখ দুটো পুরো লাল টকটকে রত্নার, আর একটা রাগ যেন এক্ষুনি গিলে খেয়ে নেবে ঈশানকে, এরকম মানে এতটাই রেগে গেছে, এতটাই খসে গেছে। এবার সেই সময় ঈশান তো পুরোপুরি অবাক, আর ঈশান ভয় পেয়ে গেছে দেখে এটা। ঈশান দেখে এটা পুরোপুরি ভয় পেয়ে গেছে। তখন ঈশান আর মানে তখন ঈশান বুঝেই গেছে যে এটা ভাই, এটা আধ্যাত্মিক কিছু একটা ঘটছে আমার সামনে। বাট এইটা যেই হয়েছে, ঈশান অমনি সব রেখে ফেকে ঈশানের মতো বাইরে চলে এসছে। এবার বাইরে চলে এসে ও একা আসেনি, অভিককে সঙ্গে নিয়ে এসছে। অভিককে সঙ্গে নিয়ে এসে পাশের ঘরে এসে অভিককে বুঝিয়ে বলছে যে, দেখ অভিক, আমি তো এরকম দেখেছি ভূত ধরলে কিরকম করে মানুষ, তুই বিশ্বাস কর আমার কথায়, রত্নার কিন্তু কিছু একটা হয়েছে এরকম আমার কিন্তু মনে হচ্ছে, কারণ এগুলো কিন্তু একদমই স্বাভাবিক না। আর ও তো এমন না যে ওর মেন্টাল কোনো প্রবলেম রয়েছে, ও তো চিনি আমরা অনেক আগে থেকে, ছোটবেলা থেকে ইভেন চিনি, এতদিন ধরে একসঙ্গে খাওয়া দাওয়া করছি, এনজিপি অব্দি ঠিকঠাকই আসলাম, গ্যাংটকেও ঠিক ছিল, কথাবার্তা হচ্ছিল আমাদের। এবার হঠাৎ করে তো এরকম কেউ হয়ে যেতে পারে না। আমার না মনে হচ্ছে এরকম কিছু একটা হচ্ছে। কি করি বলতো, ওদের মধ্যে কথোপকথন চলাকালীন তখন ঈশান ঠিক করলো যে হোমস্টের যিনি ওনার ছিলেন, উনি একজন মহিলা, ওনাকে গিয়ে রত্নার ব্যাপারে বলবে যে আমার একটা বন্ধু এরকম এরকম করছে। এবার ততক্ষণে বাকি যারা ছিল ঘরের মধ্যে, ওদের সঙ্গে ভেতরে রত্না এমন অত্যাচার শুরু করে দিচ্ছে, ওরাও ভয়ে মানে গালাগালি, উল্টোপাল্টা কথা, রাগ, ওরকম চোখ মুখ দেখে ওরাও ভয়তে বেরিয়ে এসছে। বেরিয়ে এসে সবাই মিলে গিয়ে ওই হোমস্টের যিনি ওনার ছিলেন ওনাকে গিয়ে বলেছে। ওনাকে গিয়ে বলতে উনি বলছে, দাঁড়া তাহলে একটা কাজ করি, আমি গিয়ে দেখি একবার রত্নার সঙ্গে কথা বলেছে ও সত্যি এরকম কিছু হচ্ছে নাকি। তো এবার উনি যেহেতু একটু বয়স্ক ছিলেন, একটু ওল্ড এজড, ওনার একটা এক্সপিরিয়েন্স এইসব নিয়ে, তো উনি রত্নার সঙ্গে কথা বলতে হয়েছে। ততক্ষণে রত্না ওর যে রুমটা ছিল ওই রুমের দরজা ভেতর থেকে লক করে ভেতরে বসে আছে। ওকে সবাই এবার ওই ওনারের সঙ্গে বাকি 5 জনে গেছে পেছন 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 পেছন। এবার উনি যেই রত্নার সঙ্গে কথা বলতে গিয়ে দেখছে দরজা বন্ধ, দরজা নক করলো। রত্না ভেতর থেকে কি বলছে, তোরা আমাকে জ্বালাস না, আমাকে বিরক্ত করিস না, তোরা এক্ষুনি চলে যা, নাহলে কিন্তু এক্ষুনি মজা দেখাবো। এই কথাটা বলেছে। বলার পর পুরো চুপচাপ। ওনার আবার দরজা নক করলেন, কোনো সাড়া নেই ভেতর থেকে। এবার ওদেরও একটা টেনশন হচ্ছে যে সাড়া কেন দিচ্ছে না। এবার এইবার ওনার কি করেছে, মানে উনি যে বয়স্ক মহিলা ওখানকার, উনি গোর্খা ভাষায় কিছু একটা বলেছে। এবার কি বলেছে এক্সাক্ট, যেহেতু ঈশানরা কেউই গোর্খা ভাষা জানতো না ওদের 6 জনের মধ্যে, তো ওরা কেউ স্বাভাবিকভাবে বুঝতে পারেনি। গোর্খা ভাষায় ওই ওনার বাইরে থেকে কিছু একটা বলেছে, সেইটার রিপ্লাইয়ে রত্না রিপ্লাই করেছে সেম ভাবে কিছু একটা গোর্খা ভাষাতে। এইটা যেই বলেছে, এই সময় ওদের সবার মাথা খারাপ, কি করবে কেউ বুঝতে পারছে না, কারণ রত্না তো কোনোভাবেই এর আগে কোনোদিন যায়নি সিকিমে, বুঝতেই গোর্খা ভাষা জানার কথাই না। সেই মেয়েটা কিভাবে গোর্খা ভাষায় কথা বললো, আর দু একটা কথা না, বেশ খানিকটা কথা বললো, একটা ছোটখাটো কনভারসেশন হলো। এবার এইটা যে ওরা দেখেছে ওদের, এবার ঈশান ওর এক্সপিরিয়েন্স অনুযায়ী আমাকে বলছে, দাদা আমার ওই সময় লিটারালি মাথা ঘুরতে শুরু করে দিয়েছে, আর আমার যে এত ঠান্ডা, ওই অত ঠান্ডার মধ্যে রত্না, আমরা যখন ঘরে ছিলাম, রত্না তখন একটা, সবাই আমরা জ্যাকেট পরে রয়েছি, রত্না একটা ফিনফিনে একটা পাতলা গেঞ্জি পরে ছিল বসে। মানে রত্নাকে দেখে যেন মনেই হচ্ছিল না যে ও মানে ওই ঠান্ডাটাকে ওর নিতে অসুবিধা হচ্ছে। তো এইটা যে গর্গ ভাষা যে বলেছে, ঈশান বলছে যে দাদা আমার মাথা ঘুরতে শুরু করে দিয়েছিল, আমি ওখানে দাঁড়াতে পারিনি, আমি বাইরে চলে এসেছি রত্নার ওই রিপ্লাই শুনে, কারণ আমি তো কিছুই বুঝতে পারিনি। কিন্তু এইটুকু বুঝতে পারলাম ও গোর্খা ভাষাতেই কথা বললো, যে ভাষাতে ওই আন্টি বললো। এটা শুনে ঈশান বাইরে চলে এসছে। ততক্ষণে বাড়ির ভেতরে যারা ছিল ওরাও বাইরে চলে এসছে, আর যে ওনারা ছিলেন উনিও বাইরে চলে এসেছেন, যেহেতু রত্নার দরজা খুলতে চাইছে না। উনি এবার ওই যে ওনার কি বলছে, রত্না এখন দরজা খুলবে না,
ওকে ডিস্টার্ব করো না, যেমন আছে আজকে ওই ঘরেই থাক, ও একাই থাক, ভগবানের কাছে প্রে করো যাতে ওর কোনো ক্ষতি না হয়। আর ওকে পজেস করেছে, কোনো একটা আত্মাকে পজেস করেছে। কোথা থেকে করেছে, কি বৃত্তান্ত উনি বলতে পারবেন না। পরের দিন সকালবেলা ওই হোমস্টের কাছাকাছি একটা মনিস্ট্রি রয়েছে, সেখানে একজন মঙ্ক থাকেন, তো সেখানে রত্নাকে নিয়ে যেতে হবে। তোমরা আজকে যা হয় ওকে কিছু বলোই না, ওকে ডেকেও না, ওর মতো থাক। তোমরা আজকে রাত্রেবেলা ডিনার ফিনার করে শুয়ে পড়ো, কালকে সকাল সকাল উঠো, উঠে ওকে নিয়ে যাও, সবার আগে ওকে নিয়ে যাও, নাহলে কিন্তু খুব সমস্যা তোমাদের। কারণ এরকম ঘুরতে এসে সচরাচরই হয়, অনেকের সঙ্গেই এরকম হয়। তো উনি তার জন্য ওনার দিক থেকে যতটা উনি পসিবল উনি বলে দিয়েছে। তো পরের দিন সকালবেলা সবাই ঘুম টুম থেকে উঠে গেছে, সবাই ব্রেকফাস্ট নিয়ে, এবার টেনশনে তো অনেকেরই ঘুম হয়নি। তাও সবাই, এবার ঈশান সেই সময় কি করেছে, ঈশান সেই সময় হঠাৎ ঈশানের মাথায় এসছে যে রত্ন তো ড্রিঙ্ক পছন্দ করছিল না, তো আমি যদি ড্রিঙ্ক করি তাহলে হয়তো আমি সেফ থাকবো, আর কিছু হবে না। যার জন্য ওর বাকি 5 জন মিলে সবাই ড্রিঙ্ক করেছে একটা অন্য ঘরে বসে। ড্রিঙ্ক করার পরে সকালবেলা উঠেছে, ব্রেকফাস্ট করে নিয়েছে। এবার রত্নাকে যে নিয়ে যাবে, রত্ন তো দরজা বন্ধ, ওই ডাকলে তো উল্টো পাল্টা কথা বলছে, গালাগালি ফালাগালি দিচ্ছে, আসবে না বলছে, মজা দেখাবো এইসব বলছে, সবাই তো ভয় পেয়ে যাচ্ছে। বাইরে দরজা কিছুতেই খুলবে না। তারপর আবার কি করেছে, ওরা নিচেই রিসেপশনে গিয়ে হোমস্টের ওই ওনার যিনি ছিলেন ওনাকে গিয়ে বলেছেন। তো উনি ওই হোমস্টের একজন সার্ফ বয় যারা থাকে, যারা ধরো তোমার ওই মানে কয়েকজন কর্মচারী থাকে না ওই হোটেলের, সেরকম কর্মচারী একজনকে উনি পাঠিয়েছে যে যাতে ওই মেয়েটার সঙ্গে কথা বল গিয়ে, কি 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 চাইছে না চাইছে। তো এবার ওই লোকটা এসছে, দাদাটা এসে দরজার বাইরে থেকে গোর্খা ভাষায় কথা বলছে, দরজার ভেতর থেকে রত্না গোর্খা ভাষায় কথা বলছে। দুজনের মধ্যে কনভারসেশন চললো, কিছুক্ষণের মধ্যে রত্না দরজাটা খুলে দিল। দরজা যে খুলে দিয়েছে, ওরা বাইরে থেকে সবাই দেখছে ভেতরের রুমের ভেতরে জিনিসপত্র পুরো তছনছ হয়ে পড়ে রয়েছে, বালিশগুলো পুরো ছেঁড়া ফেরা, তুলো ফুলো বেরিয়ে রয়েছে, চাদর ফাদর সব ছেঁড়া, নিচ ফিচ, দেয়াল আঁচড়ানো, মেঝে আঁচড়ানো, নখের দাগ, মানে পুরো বিচ্ছিরি রকমের একটা সুন্দর সাজানো ঘর পুরো তছনছ করে দিয়েছে এক রাতের মধ্যে। তো রত্না কোনোভাবে ঘর থেকে বেরাবে না, ওর চোখে মুখে একটা অন্যরকম অ্যাগ্রেশন, একটা পাতলা ফিনফিনে গেঞ্জি পরে বসে রয়েছে, যেখানে ওরা ঠান্ডায় কাঁপছে ওই মোটা মোটা জ্যাকেট পরে। ঈশান বলছে, দাদা বিশ্বাস করতে পারছি না এটা আমাদের বন্ধু রত্না, আমরা যেন ওকে চিনতে পারছি না, চোখের তলায় কালি পড়ে গেছে, পুরো কুচকুচে কালো চোখের তলাগুলো, চোখগুলো অস্বাভাবিকভাবে, চুল মূল পুরো এলোমেলো, জটলা পাকিয়ে রয়েছে চুল, মানে ওকে দেখে মনে হচ্ছে না যে ও আমাদের বন্ধু, ওকে দেখে মনে হচ্ছে যেন এখানে কোনো দুস্থ কোনো নাগরিক এখানকারই, মানে সিকিমেরই কোনো দুস্থ কোনো লোকজন। দুস্থ মানে সাফার হয়েছে কিছু বিষয়, দুস্থ বলতে ইন দ্য সেন্স মানে এলোমেলো চুল, তারপরে তোমার মানে দুস্থ বলতে কি, এলোমেলো চুল, ছেঁড়া ফাটা জামা কাপড়, নোংরা ঘরে থাকা, তো সেরকম একটা ইসেতে রত্না বসে রয়েছে, মানে সেরকম অবস্থা রত্নার নিজের। জামা ঠামার এখান থেকে সেলাই বেলাই খুলে গেছে, তো মেঝে ফেজে আঁচড়ানো, মানে দেখে মনে হচ্ছে যেন পাগল ও একটা, মেন্টালি সিক ও, দেখে ওকে মনে হচ্ছে। আর বাংলা ভাষা তো তখন আর কথাই বলছে না, তখন যা বলছে শুধু গোর্খা ভাষা কথা বলছে। এবার যেই মেয়েটা কোনোদিন সিকিম যায়নি, ওর না কোনো আত্মীয় সিকিমে থাকতো, না কোনোদিন ও সিকিমের ল্যাঙ্গুয়েজ পর্যন্ত জানতো, সেই মেয়েটা কিভাবে অনর্গল গোর্খা ভাষা স্পষ্ট বলতে পারে? ওকে বার করা গেল না, ওই যিনি মঙ্ক ছিলেন ওনাকে ডাকা হলো, উনি আসলেন হোমস্টেতে। এসে ওই ওদের দেখবে একটা জব যন্ত্র বলে একটা হয়, একটা কাঠের একটা বাক্স থাকে, একটা লাঠি থাকে, ওটাকে ধরে এরকম করতে হয়। তো ওটা ঘুরিয়ে কিছু একটা সাউন্ড করা শুরু যেই করেছে মঙ্ক এসে রত্নার সামনে দাঁড়িয়ে, অমনি রত্না পাগলের মতো করতে শুরু করে দিয়েছে, পাগলের মতো, মানে অ্যাগ্রেশন যেন ওকে সেই আগের দিনের অ্যাগ্রেশন, যে বোতলটা ফেলে দেওয়ার পর যেরকম অ্যাগ্রেশন দেখেছিল, সেম সেরকমই অ্যাগ্রেশন মঙ্কের ওপর দেখাচ্ছে। এবার এতটা অ্যাগ্রেসিভ, সবাই তো চমকে গেছে, কি করবে না করবে কেউ বুঝতে পারছে না। এবার ঈশান চিন্তায় পড়ে গেছে যে এবার রত্নার যে বয়ফ্রেন্ড ছিল অভিক, ও বুঝতে পারছে না যে বাড়িতে জানাবে এগুলো, কিন্তু বাড়িতে জানালে কি হবে না হবে, সবাই ভয় পেয়ে রয়েছে। তো সেই সময় ওই মঙ্কটা ঘোরালো, রত্না পাগলের মতো করছে। এরপর কি করলো, একটা দেখবে পুঁথির মালা হয় বুদ্ধদের, পুঁথির মালা যেরকম রুদ্রাক্ষর মালা হয় সেরকম ওদেরও ওই কাঠের বল 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 থাকে, ওদেরও জব করে। তো ওই একটা মালা কিছুটা মন্ত্র পড়ে মালাটা রত্নার দিকে ছুড়ে দিল মঙ্কটা। ছুড়ে দেওয়া মাত্র ওই রত্না পুরো একটা হিংস্র জানোয়ারের মতো মালাটাকে ধরে ছিঁড়ে ফিরে পুরো কুচি কুচি করে দিল মালাটাকে, পুরো 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 ছড়িয়ে গেল সারা ফ্লোর ওই মালাগুলো, পুঁথি সেগুলো, কাঠের ইসেগুলো। তারপর
রত্ন যে ঘরে ছিল ওই ঘরে ছিল, ওই ঘরের দরজাটা মঙ্ক বন্ধ করে দিয়ে বাইরে চলে আসলো। বাইরে এসে বলছে ওকে যে ধরেছে সে এখানকার না, নিচের। নিচের বলতে ইন দ্য সেন্স গ্যাংটকের। সিকিম তো ওপরে, দ্যাটস ওয়াই ওরা ওই লোকালি সিকিমটাকে বলে ওপরে, গ্যাংটকটাকে বলে নিচে। তো ওরা বলছে ওকে নিচের থেকে ধরেছে একজনকে। আর যে ধরেছে সে একদমই ঠিক না, একদমই সঠিক উদ্দেশ্যে ধরেনি ওকে। আর ধরেছে হচ্ছে গ্যাংটক থেকে। গ্যাংটকে যখন ওরা এমজি মার্ট থেকে ফিরছিল সেই সময় কোনো একটা জায়গা থেকে রত্নাকে ধরেছে। আর কিভাবে অ্যাট্রাক্ট হয়েছে রত্নার ওপর, রত্নার হয়তো চুল খোলা ছিল, প্লাস তার উপরেও তার সঙ্গেও রত্না একটা পারফিউম ইউজ করেছিল, খুব সুন্দর স্মেল পারফিউমটা। ওই পারফিউম থেকে রত্নাকে অ্যাট্রাক্ট করেছে, পারফিউম থেকে রত্নার মধ্যে এসছে। এখন যা করার করে দিয়েছি, এখন কিছুক্ষণও ঠিক থাকবে, তোমরা এখন কোথায় যাবে, মানে ওই মঙ্ক ওদেরকে জিজ্ঞেস করি তোমরা এখন কোথায় যাবে। তখন ওরা বললো যে দেখো আমাদের তো ডেট অনুযায়ী ওদের ওরা ওরা যদি প্যাকেজে গেছিল, তো আমাদের এখন ডেট অনুযায়ী আমাদের এবার টেমিটি গার্ডেন যাওয়া। টেমিটি গার্ডেন, টেমিটি গার্ডেন অনেকে হয়তো শুনেছে, অনেকে শোনেনি। তো যারা জানে তাদের তো কিছু বলতে হবে না, যারা যারা জানে না তাদের ক্ষেত্রে আমি বলি একটু। টেমিটি গার্ডেন হচ্ছে সিকিমের একমাত্র টি মানে চা বাগান, অত্যন্ত সুন্দর জায়গা। আমিও দেখলাম ফটো টেমিটি গার্ডেনে। তো ওই টেমিটি গার্ডেন ওরা যাবে, ওখানে একটা হোমস্টে থাকবে, দেন ওখান থেকে দারাগাঁও বলে একটা জায়গায় যাবে, সেখান থেকে এনজিপি। তো ওরা তো স্বাভাবিকভাবে ঘুরতে গেছে। এবার এবার যদি রত্নার ভরসা যদি ওখানে থেকে যায় তাহলে তো কারোরই ঘোরা হবে না, সব টাকা চলে। রত্নারটা তো হলোই না, বাকিদেরও হবে না। তো এই কথা জানাতে ওই মঙ্ক বললেন তোমরা টেমিটি গার্ডেনে যেই হোমস্টেতে থাকবে সেই হোমস্টের সঙ্গে আমাকে একটু কথা বলো। ফোন করে দিয়েছে। তো ওই মঙ্ক ওই হোমস্টের যেখানে কল করেছিল ওখানে কিছু গোর্খা ভাষায় কথাবার্তা বলেছে। এবার কথাবার্তা বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পর বললো যে তোমরা এবার বেরোতে পারো, তোমরা যাও। রত্নাকে আমি যা করা করে দিয়েছি, ওকে আমি যাচ্ছি ঘর থেকে, তোমরাও চলো, ওকে নিয়ে আসো, নিয়ে গাড়িতে তোলো। যখন ওরা আনতে আসে তখন রত্না বিছানায় শুয়ে ঘুমাচ্ছে। এবার গিয়ে রত্নাকে কোলে করে তুলে ওকে গাড়িতে বসিয়ে দিচ্ছে, তখন রত্না জেগে গেছে। গাড়িতে বসিয়ে তখন রত্না পুরো ঠিকঠাক। টেমিটি গার্ডেনের দিকে ওরা যাচ্ছে, প্রায় তখন ওদের 4-4.5 ঘন্টা মতো লাগবে যেতে। যেতে যেতে রাস্তায় ওরা লাঞ্চ করবে, লাঞ্চের ওখানে দাঁড়িয়েছে রত্না সে সময় গাড়ি থেকে, মানে রত্না তখন ঠিকঠাক গাড়ি থেকে নেমেছে, নেমে একসঙ্গে লাঞ্চ করেছে। রত্না তখন কথাবার্তা কিছু কিছু বলছে। এইবার আবার যখন গাড়িতে উঠে যখন টেমিটির দিকে ওরা যাচ্ছে তখন ওরা আবার ঠিক করে গাড়িতে ড্রিঙ্ক করবে। ড্রিঙ্ক যে করা শুরু করেছে অমনি হঠাৎই ধরো এই ধরো আমি যদি বলি আমি রত্না, তাহলে আমি বসে আছি, এই অপোজিটে রত্নার বয়ফ্রেন্ড মানে অভিক বসে রয়েছে। ওরা সবাই সামনের দিকে এরকম সব বিছানা সব বসে বসে রয়েছে, ওরা ড্রিঙ্ক ফ্রিঙ্ক করছে। রত্না সার্টেন একটা সেকেন্ডের মধ্যে উঠে এরকম হাতটাকে মুঠো করে প্রদীপের বুকে এক ঘুষি বসিয়ে দিয়েছে পেছন দিক থেকে। জানি কথাটা একটু হাসির লাগছে, বাট সিচুয়েশনটা যে ফিল করেছিল, মানে যখন ঈশানের সঙ্গে কথা বলছি ঈশান তখন কেঁপে 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 বলছে, মানে ওরা এতটাই ভয় পেয়ে গেছিল। অভিককে মেরেছে এটা? অভিককে মারেনি, অভিক তো সামনে বসে আছে। ও হাত ঘুরিয়ে প্রদীপকে মেরেছে। প্রদীপকে মেরেছে। প্রদীপকে মারতে প্রদীপ চমকে গেছে, কারণ প্রদীপ অলরেডি ওর থেকে ডিস্টেন্স মেনটেন করছিল। প্রদীপ চমকে গেছে। এবার সেই সময় গাড়ির মধ্যে একটা হই 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 শুরু হয়ে গেছে। গাড়ি আমার থামিয়ে দিয়েছে, থামিয়ে দিয়ে আবার তোমার ওই যে ড্রাইভার দাকে বুঝিয়ে দিয়েছিল যে ও যখন এরকম করবে, মানে মঙ্ক বুঝিয়ে দিয়েছিল ড্রাইভার দাকে যে যখনই এরকম কিছু দেখবে তখনই ওদের আধ্যাত্মিক গান ফান হয়, তো সেরকম কিছু একটা চালিয়ে দেবে, রত্নাবার ঠিক হয়ে যাবে। এবার ওইভাবেই যে ড্রাইভারদের দেখেছে এরকম করছে, ড্রাইভারদের গাড়ি থামিয়ে বলছে তোমরা সবাই চুপচাপ বসো, কোনো চিন্তার কারণ নেই। এবার ওই সময় না ওরা যখন ওই লাচুং থেকে বেরাচ্ছিল তখন ওই মঙ্ক ওদেরকে একটা বুদ্ধার লকেট দিয়েছিল, সবাইকে একটা একটা করে বুদ্ধার লকেট দিয়েছিল। রত্নাকে পড়াতে পারিনি লকেটটা কেউ, বাকি সবাই পড়েছিল। তো ওই ড্রাইভারদা বললো যে তোমাদের গলায় তো বুদ্ধার লকেট রয়েছে, তোমরা চিন্তা করো না, চুপচাপ বসো, শান্ত থাকো, আমি একটা গান চালাচ্ছি, মানে একটা মিউজিক চালাচ্ছি। অন্যেরা গাড়ির মধ্যে একটা মিউজিক চালিয়ে দেয়, আধ্যাত্মিক মিউজিক, যেটা শুনে রত্না আবার কিছুটা কাম হয়ে যায়, মানে কিছুটা আবার মানে রত্না আবার কিছুটা শান্ত হয়ে যায়। এইবার প্রদীপের কি অবস্থা? প্রদীপ তো তখন ভয়ে অর্ধেক হয়েই গেছে। আমি তো ভাবছি যে সেই সময় অভিক তো রত্নার সামনে বসেছিল, ওর কি অবস্থা হচ্ছিল। আর ঈশান কোথায়? ঈশান তো সামনে, শুরু থেকে সামনে, কারণ ঈশান একাই গেছে, ওর কোনো হেডেক নেই, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আমি একাই সামনে বসে আছি, ড্রাইভারদের সঙ্গে গল্প করছি, মাঝে মাঝে তোমার প্রদীপের ভাইয়ের সঙ্গে গল্প করছি, হাসি মজা করছি, আমার কোনো টেনশন নেই। বাকি তো চাপ খাচ্ছে ওরা 4 জন মিলে, মানে 3 জন।
এবার ওই দেখে অভিকও ভয়ে সামনে চলে এসছে ঈশানের পাশে। অভিক বলেছে না ভাই আমি পেছনে বসবো না, রত্না থাক ওখানে একা বসে, আমরা কলকাতা ফিরি তারপরে রত্নাকে আমি দেখছি। তো এইবার অভিক সামনে চলে এসছে, গাড়ি চলছে 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 চলছে। এবার যতক্ষণ ওরা ড্রিঙ্ক করছে, এবার ঈশান তখন ঠিক করেই নিয়েছে রত্না যখন ড্রিঙ্কটা পছন্দ করছে না, তার মানে ড্রিঙ্কটা দেখে ও কিছুটা অন্যরকম বিহেভিয়ার করছে, যার জন্য ড্রিঙ্কটা আমি কন্টিনিউয়াস করে যাব, তাহলে হয়তো রত্না আমার দিকে তাকাবে না, আমার কাছে আসবে না ভুলেও। তো ওরা বাকি সবাই, রত্নাকে বাদে বাকি সবাই কন্টিনিউয়াস ড্রিঙ্ক করতে থাকে। ওরা তেমিটি পৌঁছায়, তেমিটিতে একজন মঙ্ক ওদের জন্য অলরেডি ওখানে ওয়েট করছিল। ওরা গাড়ি থেকে নামতেই মঙ্ক পবিত্র জল ওদের গায়ে চাটালো, দেন ওই সেই জব যন্ত্রটা হয় ওটাও ঘোরালো, কিছুক্ষণ সাউন্ড শোনালো, রত্না আবার কিছুটা কাম হয়ে গেল। তারপরে আর এই কাম হওয়া যে জিনিসটা তুমি বলছো, এটা সচক্ষে দেখে বুঝতে পারছে। হ্যাঁ, কারণ ও তো তখন চোখ ফোক খোলা একটা রাগ, ধরো এরকম একটা ওর মধ্যে, মানে রত্ন ধরো এরকম ভাবে বসে আছে বড় 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 চোখ করে, রেগে রয়েছে খুব, মানে সামনে যাকে পাবে তাকেই মনে হয়, এরকম একটা রাগ। বাট যেই জব যন্ত্র যেই ঘোরালো তখন ও কিছুটা শান্ত, মানে রত্নার মধ্যে আবার ফিরে এসছে, রত্না কথা বলছে, বাংলা ভাষায় কথা বলছে রত্না, এরকম। জব যন্ত্রটা ছেড়ে দিয়েই রত্না বাংলা ভাষায় আবার কথাবার্তা বললো কয়েকজনের সঙ্গে, যা বন্ধু বান্ধবদের মধ্যে। সেই সময় যখন রত্নাকে বোঝালো, রত্না তখন কিছুই মনে করতে পারছে না যে ওর সঙ্গে কি হচ্ছে, তখন কিছুই বলতে পারছে না, যে কি জানি হবে হয়তো রত্নার এরকম এক্সপ্রেশন, মনটাও খারাপ করতে পারছে না, এসে ওর সঙ্গে কি হচ্ছে ও নিজেই জানছে, বুঝতে পারছে না, মানে ওর যে শরীর খারাপ করছে, করার পর ও কি 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 করছে সেগুলো কিছুই বুঝতে পারছে না। ওর কাছে তখন ওই ওই মেমোরি গুলো পুরোপুরি ব্ল্যাঙ্ক। ও জাস্ট মনে হচ্ছে কিছুক্ষণ পর পর ও ঠিক হচ্ছে, দেখছে গাড়িতে বসে আছে, আবার কিছুক্ষণ পর দেখছে যে ও হোটেলে শুয়ে রয়েছে, কিছুক্ষণ পর দেখছে ও খাবার খাচ্ছে, মাঝখানে মাঝখানে কি হচ্ছে কিছু জানে না। কারণ পুরো সময়টাই তোকে পজেস করে রেখে দিয়েছে। এবারও তেমিটি পৌঁছেছে, ওই মঙ্ক ওকে শান্ত করিয়ে গিয়ে ওরা হোমস্টেতে ঢুকেছে, ঢুকে ওরা ছিল, ওদের ঘোরা তো তখন আশপাশ ঘোরা তো তখন ওদের মাথায় উঠে গেছে, ওরা শুধু ওই হোটেলেই সময় কাটাচ্ছে সারাদিন রত্নার সামনে বসে বসে। তো এবার ওই সময় ওই তেমিটির যে দিনকে মঙ্ক বারবার আসছিল রত্নাকে, প্রায় ঘন্টায় ঘন্টায় মঙ্ক আসছে রত্নাকে, রত্নার গায়ে জল ছেটাচ্ছে, সবার গায়ে জল ছেটাচ্ছে, ওই সাউন্ডটা বাজাচ্ছে আবার চলে যাচ্ছে। তো ওই মগটা ওই তেমিটির দিনকে ওই হোটেলেই ওদের সঙ্গে ছিল, মানে হোমস্টেতে ওদের সঙ্গে ছিল। এরপর ওদের দারাগাঁওয়ের যাওয়ার কথা, মানে দারাগাঁও হচ্ছে তোমার একদম শেষ বা কিছু একটা এরকম, তো দারাগাঁও ওরা যাবে। তো এবার যেহেতু রত্নার এরকম কন্ডিশন, রত্না ঠিক হচ্ছে না, তো তখনই মঙ্ক বলছে দেখো আমি যা করার তো করছি, রত্না তো শান্ত থাকছে, এবার যে ওর মধ্যে রয়েছে তখন, মানে ওই তেমিটি গার্ডেনের যেই মঙ্ক ছিল ওই মঙ্ক বলছে ওর মধ্যে যে রয়েছে, ও সেম কথা বললো যে গ্যাংটক থেকে এসছে, তারপরে ওই পারফিউম থেকে এসছে, ওগুলো সেম সেম কথা বললো। আর একটা কথা কি বললো, ওর মধ্যে যে এখন রয়েছে সে চাইছে না তোমাদের সঙ্গে ঘুরতে, সে চাইছে গ্যাংটকেই থাকতে। এইটা কেন বলছে, রত্না ওদের মানে তেমিটি পৌঁছানোর পর রত্না বারবার বলছে যে তোরা আমাকে নিয়ে বেকার বেকার এরকম করে ঘোরাস না, আমি গ্যাংটকে যাব, আমার এই ওপরে ভাল লাগছে না। মানে ওদের মধ্যে না ওই গ্যাংটক সিকিম বলে না, ওদের মধ্যে ওই গ্যাংটক, সরি গ্যাংটককে বলে নিচে, মানে নিচের দিকে যত আসে তত বলে নিচে, ওপর দিকে হলে ওপরে। তো রত্না তখন বারবার বলছে যে আমার উপরে থাকতে ভালো লাগছে না, আমাকে নিচে দিয়ে, আমাকে তোরা এভাবে নিয়ে 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 ঘুরিস না, আমাকে তোরা নিচে দিয়ে। তো এই কথাটা কেন বলছে রত্না, কারণ হচ্ছে রত্নার মধ্যে যে রয়েছে সে নিচে থাকতে পছন্দ করে, নিচে ইন দ্য সেন্স গ্যাংটকে থাকতে পছন্দ করে, সে ঘুরতে চাইছে না, উপরে আসতে চাইছে না। তো এবার তখন মঙ্কি বলছে তোমরা যখন কলকাতায় ফিরবে, চান্সেস রয়েছে তোমরা যখন ফিরবে তখন ফেরার পথে মাঝপথেই ওই যে যে ছিল ওর মধ্যে যে এন্টিটিটা রয়েছে ওটা ওর শরীর ছেড়ে বেরিয়ে যাবে, কারণ ওর অন্য কোথাও যেতে পছন্দ না, ও গ্যাংটকে থাকতে চাইছে, বেরিয়ে যাবে। যদি একান্ত না বেরোয় তাহলে কিন্তু তোমাদেরকে কলকাতায় পৌঁছে ওকে কাউকে একটা দেখাতেই হবে। তেমিটি ওরা ঘুরলো। এবার দারাগাঁও যেদিনকে ওরা বেরোয়, পরের দিনকে দারাগাঁও যখন যাবে তখন ওই মঙ্ক কি করলো, মঙ্ক ওদের কাছ থেকে আরো কিছু পারিশ্রমিক ওনার নিল, কারণ ওনার যেটা প্রাপ্য উনি সেটা নিয়ে উনি কি বললো যে আমি একটা কাজ করি, আমি তোমাদের সঙ্গেই যাই পুরো এনজিপি অব্দি তোমাদের সঙ্গে থাকি, যাতে তোমরা কোনো সমস্যায় না পড়ো। দারাগাঁও ওরা থাকলো, একদিন স্টে করার পর যখন ওরা এবার টিবিডিয়ান ওখান থেকে বেরিয়ে গেছে।
হ্যাঁ, তেমিটি গার্ডেন থেকে ওরা চলে এসেছে দারাগাঁও। দারাগাঁওতে চলে দারাগাঁওতে এসেছে। চলে দারাগাঁও থেকে এবার ডাইরেক্ট যাবে লাস্ট গ্যাংটক, মানে তোমার নিচের দিকে নামবে, নিচের দিকে মানে নামবে। ফিরবে, ব্যাক করবে ফিরবে। কলকাতার দিকে। হুম। সেই সময় মাঝপথে ওই এনটিটি ওকে ছেড়ে দেবে। এটা তো মঙ্ক বলেছে। এটা মঙ্ক বলেছে। এবার মঙ্ক সেই সময় কি বলছে যে দেখো তোমার তো বিপদ এখনো পুরোপুরি কাটেনি, যেহেতু কাটেনি আমার মনে হয় আমার তোমাদের সঙ্গে থাকা উচিত যতক্ষণ না তোমরা ট্রেনে উঠছো, মানে এনজিপি থেকে যতক্ষণ তোমরা ব্যাক করছো। তো মঙ্কে আবার কিছু পারিশ্রমিক দেওয়া হয়। উনি সেই সময় দারাগাঁওতে ওদের সঙ্গে ওই হোটেলেই ছিল সারা রাত, ওই সারাদিন ওদের সঙ্গেই ছিল। বারবার রত্নার রুমে যাচ্ছিল, বিছানার মধ্যে কিছু একটা করে দিয়ে এসেছিল, রত্নাও শান্ত হয়ে ঘুমাচ্ছিল সারাদিন। তো দারাগাঁওয়ে ওরা তো বাইরেও বেরোলো না, আর দারাগাঁওয়ে পুরো দিনটা রত্না পুরো সকাল যে হোটেল হোমস্টেতে ঢুকলো তখন থেকে একদম পরের দিন ভোর অব্দি শুধু ঘুমিয়েই কাটালো রত্না, মানে জাগেনি ঘুম থেকে, কারণ ওদের অসুবিধা হচ্ছে, মঙ্ককে ঘুম পাড়িয়ে রেখেছে। তো মঙ্ক ওদের সঙ্গে আবার পরের দিনকে এনজেপি অব্দি আসলো। এনজেপি অব্দি এসে কি করলো, ওদের একটা বই দিল, যে বইটার মধ্যে কিছু ফুল ছিল। তো মঙ্ক বলল যে ওই বইটাকে রত্নার ব্যাগে রাখতে হবে, মানে রত্না যে ব্যাগটা ক্যারি করবে পিঠে, বা যদি ক্যারি একান্ত নাও করে তাও তোমাদের সঙ্গে বইটা রাখবে, যাতে তোমাদের কোনো ক্ষতি না হয় অ্যাটলিস্ট। কারণ কেউ তো আর ইচ্ছা করে ছাড়বে না, ওকে জোর করে ছাড়ানো হচ্ছে, যদি তোমাদের উপর কোনো হাবি না হয়ে যায় ব্যাপারটা। তো ওই বইটা তোমাদের কাছে রাখবে, আর লকেটগুলো তোমরা পরেই থাকো, তোমরা ছেড়ো না, লকেটগুলো খুলো না। আর যাওয়ার সময় ট্রেনে হয়তো বিপদ আসতে পারে, নাও আসতে পারে, কিন্তু তোমাদের কোনো ক্ষতি হবে না, এটুকু গ্যারান্টি। ক্ষতি হবে রত্নার ভেতরে, ঠিক আছে? কারণ যে এসেছিল ওর মধ্যে একদমই গুড ইন্টেনশন বা ভালো কোনো ভাবনা চিন্তা নিয়ে আসেনি। ওকে, ঠিক আছে? এটা এই ব্যাপারটা এখন বললো। এই ব্যাপারটা ওই তোমার সেকেন্ড মংটা বললো যখন ওরা ট্রেনে উঠবে, মানে ফাইনাল যখন ছেড়ে দিচ্ছে মঙ্ক। মানে কোনো লোভে এসেছিল। কিসের লোভে আমি বলছি, এটা তুমি লাস্টে জানতে পারো কিসের লোভে। তো এইসব ডিটেলসে কিছু মঙ্করা বলেনি, কারণ এটা খারাপ দেখায় না, এগুলো বলা যায় না সচরাচর কাউকে বেশি। তো ওরা আসছে ট্রেনে করে, বেশ অনেকটা চলে এসছে। আসার পর হঠাৎ করে রত্না হঠাৎ করে ঝটকা দিয়ে উঠে বলছে আমার পিঠে প্রচন্ড জ্বালা করছে, প্রচন্ড চিবির করছে পিঠ। মাঝখানে একটা কোনো জাংশনে ট্রেন দাঁড়িয়েছিল, বেশ অনেকক্ষণ জাংশনে তো ট্রেন অনেকক্ষণ ট্রেন দাঁড়িয়েছে। সেই সময় কি করেছে তোমার ও রত্না যখন বলছে যে জ্বালা করছে, তখন রত্নাকে পেছন ঘুরিয়ে দেখছে, রত্নার জামার ব্যাক সাইডটা পুরো রক্তে ভিজে গেছে, পুরোপুরি রক্তে ভেজে। এবার ট্রেনের ওরকম পাবলিক প্লেসে তো জামা খুলতে পারবে না, যে চেক করবে যে কি হয়েছে। চেক করতে পারেনি ওরা। ওই জাংশনে এসে ট্রেন দাঁড়াতে রত্নার যে বয়ফ্রেন্ড ছিল অভিক রত্নাকে নিয়ে বাথরুমে যায়। বাথরুমে গিয়ে রত্নার ব্যাক সাইডটা চেক করে দেখে, জামাটা তুলে দেখে পুরো নখের আঁচড়ের দাগ, লম্বা 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 আঁচড়ের দাগ, মানে মানুষের আঁচড়ের দাগ হলে চুলকাতে কি কতটা চুলবে, এতটাও ধরলাম, পুরো পিঠে লম্বা লম্বা আঁচড়ের দাগ। আর সেগুলো দিয়ে পুরোপুরি কন্টিনিউয়াস রক্ত বেরিয়েই চলেছে। অলরেডি রত্নার যে জামাটা ছিল ওটা পুরোপুরি ভিজে গেছে, ওর যে জ্যাকেটটা পরেছিল সেটাও ভিজে গেছে। এবার যেই কলকাতার দিকে ঢুকছে তখন তো গরম বাড়ছে, গ্যাংটক ছেড়ে যখন চলে এসছে তখন গরম বাড়ছে। এবার সেই সময় ওরা জ্যাকেট ফ্যাকেট সবাই সবকিছু খুলে দিয়েছে, তখন দেখলো ওরকম পিঠে ওই কন্ডিশন। তারপর আবার তোমার ওই যে এবার যেহেতু বইটা ছিল, রত্না কোনোভাবে উল্টো পাল্টে কিছু অস্বাভাবিক আচরণ করেনি, কারণ ব্যাগটা রত্না ক্যারি করছিল, ঠিক আছে? যেহেতু রত্না ঠিক ছিল আসার সময় পর্যন্ত, যখন ট্রেনে উঠছে তখন তো মঙ্কর কাজ করেই দিয়েছে, তখন রত্না একটু সুস্থ, মানে রত্না অন্য কেউ না, তখন ওটা বেরিয়ে গেছে সবাই ভাবছিল। হ্যাঁ, সবাই তখনও ভাবছে যে বেরিয়ে গেছে ওটা, ঠিক, মানে রত্না তখনও রত্না। তো এবার হঠাৎ করে এরকম বলছে পিঠে জ্বালা করছে, ও গিয়ে দেখলো এরকম আঁচড়ের দাগ, দেখে আবার ওই চলে আসলো। কি করবে, জল ফল দিয়ে মুছে ওয়াশ করে দিয়ে ওষুধ ফষুধ লাগিয়ে দিয়ে আবার গেঞ্জি ফেঞ্জি পরে ওরা ট্রেনে চলে আসলো। তখন ওই বইওয়ালা ব্যাগটা রত্নার কাছে ছিল, যার জন্য হয়তো রত্না ঠিক ছিল। তো এবার ওরা কলকাতা ফিরেছে। কলকাতা ফিরে তো রত্না তখন ঠিকঠাক স্বাভাবিক, সুস্থ স্বাভাবিক। কলকাতা ফিরে অভিক রত্নাকে বাড়ি ছেড়ে দিয়েছে, রত্নার বাড়িতে। রত্নার বাড়ির লোককে জানিয়েছে যে এরকম হয়েছে, ওকে ঠিক করে আপাতত দেওয়া হয়েছে। ওখানে মঙ্ক বলেছে যদি কিছু অস্বাভাবিক দেখো তোমরা আবার ওকে নিয়ে যাবে, এরকম। তো এবার ওরা না ওই সিকিম থেকে ঘুরে এসে এই যে জিনিসগুলো হয়েছে, ওই অভিক আর রত্না বাদে কেউই নিজেদের বাড়িতে জানায়নি, খুব একটা জানায়নি। কারণ বন্ধুরা মিলে গেছে, যদি এরকম ওরা বাড়ির লোক শোনে তাহলে তো ওদেরকে ছাড়বেই না।
কিন্তু রত্নার বাড়িতে বলেছে হ্যাঁ, কারণ ওর যেগুলো হয়েছে তো বলতেই হবে, নাহলে কি বলবে, ওদের কোনো তো উদাহরণ নেই ওদের কাছে, না না কি বলবে। তো ওরা জানিয়েছে। আর এদিকে ঈশান, ওরা বাকি যারা গেছিল, প্রদীপের গার্লফ্রেন্ড, ওরাও বাড়িতে পুরোটা না ডিসক্রাইব করলেও কিছু 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 মানে ভয় পেয়েছি এই ব্যাপারগুলো জানিয়েছে, যার জন্য ওদেরও বাড়ি থেকে ওরা এখানে এসে পুজো বাচ্চাকে দিয়েছে, মানে মন্দিরে ফন্দিরে দিয়ে যেখানে যেখানে পেরেছে গিয়ে টুকটাক পুজো দিয়ে এসছে। ওরা সবাই ঠিকঠাক। বেশ 3-4 দিন পর রত্না হঠাৎ করে একদিন আবার পাগলের মতো শুরু করে দিয়েছে। হঠাৎ করে ঘরে তখন শুয়ে থাকতে থাকতে একা একা। রত্নার বোন রয়েছে, ঠিক আছে, রত্নার বোন বিছানায় বসেছিল। রত্না বলছে, এই এরকম এরকম ঠিক বড় বড় চোখ করে, এই নিচে গিয়ে বস, এই নিচে গিয়ে বস, ওর বোনকে বলছে। ওর বোনও অবাক হয়ে তাকিয়েছে রত্নার দিকে, কি হয়েছে তোর, এই নিচে গিয়ে বস, আর কোনো অ্যান্সার নেই, শুধু নিচে গিয়ে বস, বিছানায় বসিস না, নিচে গিয়ে বস। আর রত্না নিজে বিছানায় বসে নিজে বিছানায় বসে আছে, বলছে এই নিচে গিয়ে বস। এরকম বলতে রত্নার বোনও কিছুটা ভয় পেয়ে গিয়ে বাবাকে ডেকেছে, রত্নার দাদাও ছিল, সবাই এসেছে। এসে রত্নাকে এসএসকেএম এর ভেতরে একটা মাঝার আছে, অনেকে হয়তো চিনবে যারা শুনছে এখন, এসএসকেএম এর ভেতরে একটা মাঝার রয়েছে, তো সেখানে রত্না যেহেতু বাড়ি এসএসকেএম এর কাছাকাছি, তাই জন্য রত্নাকে মাঝারে নিয়ে গেছে। মাঝারে নিয়ে গিয়ে ওখানে ঝাড়ফুঁক করিয়ে এনেছে। কিছুদিন ঠিক থাকলো, আবার যেই কি সেই, রত্না আবার পাগলের মধ্যে শুরু করেছে। এবার লাস্টে ওরা কি করবে, অনেক খোঁজ খবর নিয়ে ফাইনাল ওরা খোঁজ পায় একটা ভালো তান্ত্রিকের, সেটাও এখানে না, তারাপীঠে। রত্নাকে নিয়ে তারাপীঠ গেছে, গিয়ে ওখানে ওই হোম ঠোম যা হয় ওগুলো করে ফোরে ওর মধ্যে থেকে যে ছিল তাকে বার করেছে। এবার বার করার সময় ওই যিনি তান্ত্রিক ছিলেন উনি বলেছিলেন ও যখন চলে যাবে, মানে ওই হোম হচ্ছে তখন সেই সময়তেই বলছে, যখন চলে যাবে তোমরা একটু নজরে রেখো কোনো আশপাশের কোনো কাঁচ ভেঙে দিয়ে যাবে। এবার একটা আয়না নিয়ে যেতে বলেছিল ওদেরকে, আয়নার কাঁচটা ভেঙে দিয়ে চলে যাবে। তো এবার আয়নাটা ভাঙেনি, কি ভেঙেছে, ওর দাদার ফোনটা সাইডে রাখা ছিল, যখন হোম হচ্ছে দাদার ফোন সাইডে রাখা, ফোনের পুরো গ্লাসটা ভেঙে গেছে হঠাৎ করে, কোনো কারণ ছাড়াই, ফোনটা জাস্ট সাইডে রাখা, কাটছিল না বা হিট হচ্ছে না ফোন, এরকম কিছু হবে, বা পকেটে উনি যে আইডেন্টিফাই করতে পারেনি কোনটা ভাঙবো, হ্যাঁ, তার জন্য ওই ফোনটা ভেঙে দিয়ে গেছে। এরপর রত্না সুস্থ হয়ে গেছে, বাড়িতে এসছে, বাড়িতে আসার পর তখন না এবার রত্না জব করতে এক জায়গায় ঘুরতে গেছিল, জব থেকে ছুটি নিয়ে এসে যে এত কিছু হয়েছে রত্নার জবে যেতে পারেনি। রত্না মাঝের মধ্যেই নিজের মধ্যে থাকতো, মাঝের মধ্যে একটা কোথাও একটা গিয়ে হারিয়ে যেত, কোথাও একটা কোনো একটা ঘোরে চলে যেত, এরকম থাকতো। যখন তারাপীঠ থেকে আসতো তখন রত্না অনেকটাই সুস্থ হয়ে গেছে। কারণ এগুলো কি বলতো, মানে যদি থাকে, যতক্ষণ থাকবে ততক্ষণ তোমাকে একটা ঘোরের মধ্যে রেখে দেবে, যেই বেরিয়ে যাবে সঙ্গে সঙ্গে সেই মুহূর্তেই তুমি ঠিক হয়ে যাবে, তো রত্না একদম ফিট হয়ে গেছে। ওরা এসছে, আসার পরে যে যারা সিকিম গেছিল ওরা 5 জন রত্নাকে দেখতে গেছে রত্নার বাড়িতে। রত্নাকে দেখতে গিয়ে রত্নার দাদার কাছ থেকে কি জানতে পারছে যে ও যে ছিল, ও তো অলরেডি গ্যাংটক থেকেই এসেছিল, এটা তো নিশ্চিত। আর কি উদ্দেশ্য নিয়ে এসেছিল, ওদের মধ্যে যে এন্টিটিটা ছিল ওটা হচ্ছে একটা সুইসাইড অ্যাটেম্প করা একটা এন্টিটি, একটা সুইসাইড অ্যাটেম্প করা একটা কোনো প্রেম বা কোনো ভালোবাসা কারণ যাবতীয় কারণে সুইসাইড করেছিল ছেলেটা। তো পারফিউমের থেকে গন্ধতে এসেছিল রত্নার মধ্যে। এবার ওর রত্নার উপর একটা অবসেশন হয়ে গেছিল, ঠিক আছে, রত্নাকে ছেড়েও যেতে চাইছিল না, রত্নার মধ্যেই ও ছিল। ইভেন যেই সময়টা ছিল সেই সময়টা রত্নার পিরিয়ডস পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল। ওরা ইভেন রত্নার বয়ফ্রেন্ড বা রত্নাও নিজে যখন সুস্থ থাকতো তখন রত্নাও ভয় পাচ্ছিল যে ওরা ঘুরতে গেছিল, কোনো সময় কিছু খারাপ কিছু হয়েছে কিনা, ওর বয়ফ্রেন্ড কিছু করেছে কিনা। তো আদৌ এগুলো না, কিন্তু ওর মধ্যে যে ছিল সে রত্নার সঙ্গে সহবাস করছিল, যার জন্য রত্নার পিরিয়ডস বন্ধ হয়ে গেছিল, রত্নার ওরকম ঘোরের মধ্যে থাকতো। তো তাকে কোনোভাবে বার করা হয়েছে, ও আপাতত এখন আর কোনোদিনও আসবে না রত্নার কাছে, যেহেতু কার্যকলাপ করে দিয়েছে। আর ও চেয়েছিল রত্নার সঙ্গেই থাকতে, রত্নাকে নিয়ে যেতে ওর সঙ্গে। কিভাবে নিয়ে যেতে, কি বৃত্তান্ত সেসব কিছু বলেনি, হয়তো ওর সোলটাকেই নিয়ে যেতে, বা হয়তো ওইভাবে ওকে পজেস্ট করে সারা জীবন রেখে দেবে, ওরকম ভাবে হয়তো ছিল। মানুষ ঘুরতে গেলে মানে কি হতে পারে, মানে কেউ বলতে পারে না কার সঙ্গে। এটাও তো হতে পারে, অনির্বাণ তুমি একটা কথা বলো, যে রত্নার একটা নিয়তি ছিল ওখানে যাওয়ার, এবং ওই যে এনডিডি যেটা বলছি বা ভূত বা স্পিরিট, হতে পারে যে তার আগের জন্মে হতে পারে রত্না ওর কেউ জানাশোনা হবে,
কারণ ওখানে তো হতেও পারে। দুটো মেয়ে ছিল তো আরো, হুম। ওখানে তো আরো হ্যাঁ। দুটো মেয়ে ছিল। এবার দুটো মেয়ে ছিল, কিন্তু ওরা যে এমজি মার্গে গেছিল সেকেন্ড হুম। টাইম অভিক আর রত্না একা গেছিল। ও ওখানে নিয়েছে তাহলে। ওই এমজি মার্গ থেকে যখন ওরা গ্যাংটকের আবার হোটেলে ফিরছে, হুম, ওই হুম, আসার সময় রত্নাকে ধরে নিয়েছে। এবার এটাও দেখো, রত্নাকে যখন ধরেছে, বাদ বাকি যে দুটো মেয়েকে সেখানে তো ধরেনি। না, তাদের কিন্তু কোনো কিছু করেনি। জানি না কেমন কি বৃত্তান্ত, বলা যায় না কখন মানে কার কখন কি কার হয়। সঙ্গে কি হয়ে যেতে পারে কেউ বলতে পারে না। এবার এবার তারপরে তার বেশ কয়েকদিন পর রত্না ওদের সঙ্গে, ওরা যেখানে আড্ডা মারতো, রত্নাও এসছে দেখা করতে। তখন এখন সুস্থ। তখন রত্না সুস্থ, তখন পুরোপুরি রত্না কথা বলছে, স্বাভাবিক। রত্না আবার জব জয়েন করেছে একটা নতুন। তো যখন দেখা করতে এসেছিল তখন ঈশানদের বাড়িতে অন্নপূর্ণা পুজো, রত্না এসছে দেখা করতে। স্টোরি শেষ হয়নি? হ্যাঁ, শেষ তো, মানে এখানে অব্দি একটা ওর ফেজ চলে গেল, মানে কি কি হয়েছিল এটা তো হয়ে গেল। এবার রত্না যখন দেখা করতে এসছে তখন ওরা এগুলো আলোচনা করছে, জানিস ভাই তোর সঙ্গে তুই কি কি করেছিস। এবার ওদের ওদের কাছে কিছু ফটো ছিল, সেগুলো দেখিয়েছে রত্নাকে। রত্না তো কিছুই মনে করতে পারছে না। মানে তোমার রত্না যে গ্যাংটক গেছিল, গ্যাংটকে যে প্রথমবার এমজি মার্গ ঘুরলো, দেন হোটেলে আসলো, দেন আবার এমজি মার্গে গেল, দেন শপিং ফপিং করলো, দেন ফিরছে মাঝপথ। তারপর থেকে ওই গাড়িতে, ট্যাক্সিতে ছিল ওরা, গাড়িতে ওঠার পর থেকে আর কিচ্ছু রত্নার মনে নেই। তারাপীঠের আগে পর্যন্ত? তারাপীঠের আগে পর্যন্ত আর কিচ্ছু মনে নেই, পুরোপুরি ব্ল্যাঙ্ক। কোথায় গেছে, কি হয়েছে, কোথায় ছিল, কিরকম দৃশ্য দেখেছিল সিকিমে গিয়ে, কিরকম লাচুং দেখেছিল, কিরকম গ্যাংটক দেখেছিল, কোন হসপিটালে গেছিল, কি স্যালাইন চলেছিল, কিরম ভাবে ডক্টর চেক আপ করেছিল, দুটো মঙ্ক এলো, ওরা ওর এখানে কেটে গেছে, কিচ্ছু মনে নেই। একটা জিনিস আমাকে তুমি বলো নির্বাণ, যে এই যে কেটে যাওয়া, আছড়ে দেওয়া যে জায়গাগুলো, এগুলো তো আর মিলিয়ে গেছে আস্তে আস্তে? হ্যাঁ, এগুলো এখন অনেকটাই মিলিয়ে গেছে। আমি তো রত্নাকে রিসেন্ট, এবার এটা তো ধর আগের বছরের ঘটনা, আমি এই ঘটনাটা তো রিসেন্ট জানলাম। এই ঘটনা জানার আগে আমি রত্নার সঙ্গে লাস্ট আমার দেখা হয়েছিল, মানে আমি, আমার ওয়াইফ, সব আমরা দেখা করেছিলাম সবাই, মানে চেনা জানার থ্রুতে। তো সেই সময় জানতাম না যে রত্নার এরকম কিছু হয়েছে। তো সেই সময় রত্নার সঙ্গে দেখা করেছিলাম, ওর এখানে একটা অবভিয়াসলি কাটা দাগ ছিল। এখনো আছে? হ্যাঁ, এখন হয়তো দাগটা রয়েছে, কারণ গভীর কেটে গেছিল জায়গাটা। কাটা দাগটা ছিল, কিন্তু আমি অত জিজ্ঞেস করিনি যে কাটা দাগটা কেন হয়েছে, কি বৃত্তান্ত। এখন তো জানতে পারলাম যে এইসব হয়েছে। এটাই ছিল তোমার স্টোরি? এটাই ছিল, এটা পজিশনের, মানে দুটো, মানে প্রথমটা তো তুমি তো শুনলে, মানে প্রথমটা মানে মৃত বাবা তার বাচ্চাকে কোনোদিনও না পাওয়ার আশায় গিয়ে দেখতে গেছে, মানে মানে কতটা শক্তি থাকলে এগুলো হতে পারে। আর সেকেন্ড ডেটটা হচ্ছে একটা কেউ লোভে এসছে। প্রথমটা জানতে পারলাম কেউ আশা বা চাহিদা কিছু পূর্ণ না হওয়ার জন্য পজেস করেছে একজনকে। সেকেন্ডে আমরা শুনলাম লোভে পজেস করেছে একজনকে। মানে খুবই খারাপ লাগে এই জিনিসগুলো শুনে। প্রথমটা হয়তো যখন শুনেছিলাম তখন আমার কিছুটা খারাপ লেগেছিল ওই লোকটার জন্য, কারণ সে মারা গেছিল হঠাৎ করে। তার বাচ্চা জাস্ট, আর তার বউ প্রেগনেন্ট, তার ডেলিভারি হবে 1-2 দিনের মধ্যে তার বউয়ের। তো সে কাজ থেকে ছুটি নিয়ে চলে আসছিল, কারণ তার বউকে, ওয়াইফকে টাইম দিতে হবে। তো তার আর বাড়ি ফেরা হলো না। এটা শুনে আমার খুবই খারাপ লেগেছিল, কিন্তু যখন সেকেন্ড ডেটটা শুনলাম তখন আমি পুরোপুরি অবাক হয়ে গেছিলাম। আর আমি তো প্ল্যান করেছিলাম যে সিকিম যাওয়া, আমার এখন নিজেরই ভয় লাগে। একটু সাবধানে যাবে। একটু সাবধানে যাবে। থ্যাংক ইউ সো মাচ অনির্বাণ, থ্যাংক ইউ। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আর আমাদের গেস্ট অনির্বাণ মণ্ডল, আর ক্যামেরার ওই পারে কিংশুক সেন। থ্যাংক ইউ অনির্বাণ। থ্যাংক ইউ।